যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম তানজিন। ওনার বর্তমান বয়স ২৬ বছর। ওনার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকরি গ্রামে। হাবাসপুর ইউনিয়নটা আমার পরিচিত, যদিও বা চর ঝিকরি গ্রামের দিকে আমি কখনো গিয়েছি বলে মনে পড়ে না। তবে ওনার সাথে আমি কথা বললাম ঘটনা সম্পর্কিত বিষয় নিয়ে। তবে ঘটনা উনি যেভাবে লিখেছেন তাতে নতুন করে আমার জানার খুব একটা বেশি দরকার ছিল না। তো চলুন সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি মূলত ওনার ফুফার সাথে ঘটেছিল। তো সময়কাল ১৯৯০ সালের দিকে। তো ঘটনার দিন ফুফা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তো মেয়ে যেখানে বিয়ে দিয়েছেন ওই জায়গাতে ওয়াজ মাহফিল ছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু শীতকালগুলো ওয়াজ মাহফিল সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের জন্য পারফেক্ট একটা সময়, কারণ তখন ঝড় বৃষ্টি থাকে না, আবহাওয়া ঠান্ডা থাকে। তো সময়টা ছিল শীতকাল। তো উনি ওই মাহফিলের দাওয়াত পাওয়ার পর মাহফিলে গিয়েছেন। মাহফিল শেষ হয়েছে ভালো মতোই। মাহফিল শেষ হয়েছে রাত প্রায় ১টার দিকে। মেয়ের বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়া করেছেন, বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। এখন এত রাতের বেলা তো আসলে উনি আবার আসবেন, ওনার মেয়ে তো কোনোভাবেই আসতে দিতে রাজি না। ওনার মেয়ের হাজবেন্ড উনিও রাজি না। কিন্তু সমস্যা বেঁধে গেল এই ফুপা, উনি কোনোভাবেই থাকতে রাজি হচ্ছিলেন না, কারণ সকালবেলা ওনার বিশেষ একটা কাজ ছিল। তাই অনেকটা জোরাজোরি করেই উনি চলে আসেন। তবে উনি যখন আসছিলেন, আসার সময় বাড়ির সবাই বলে দিয়েছিল যে বিলের রাস্তা যেটা রয়েছে এটা যেন ফুপা সাবধানে পার হন। ফুপা যখন ফেরত আসছিলেন, তো এইটার পাশের যে গ্রাম, মানে যেই গ্রামে উনি গিয়েছেন তার পাশের যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে কাচারিপাড়া। ওখান দিয়ে রাস্তা দিয়ে যদি উনি বাড়িতে আসেন তাহলে প্রায় ৪৫ মিনিট সময় লাগবে ওনার বাড়িতে আসতে। আর দুই গ্রামের মাঝে একটি বিল রয়েছে, এই বিলের নাম হচ্ছে নওলামারির বিল। এই বিল সোজাসুজি পাড়ি দিতে লাগবে ২০ থেকে ২৫ মিনিট। এই বিলে রাতে এখনো মাঝে মাঝে অনেক ভৌতিক ঘটনা নাকি ঘটে। তো তখন তো শীতের সময় ছিল, বিলে কোনো পানি ছিল না। ফুপা ওই বিলের মাছ দিয়েই হাঁটা শুরু করেছেন। শীতের সময় বিলে নানা রকমের ফসল লাগানো হয়েছিল। ফসলগুলো ছোট ছোটই ছিল, ম্যাক্সিমাম ছিল সব শাকসবজির ক্ষেত, লাল শাক, ডাঁটা শাক, এগুলো আর কি। আর চারদিকে খোলা মাঠ। শীতের সময় হলেও জ্যোৎস্নার আলোয় উনি প্রায় ১০ মিনিট যখন হেঁটেছেন, হাঁটার পর বিলের প্রায় মাঝামাঝি যখন চলে আসছেন, তখন উনি একটি শব্দ শুনতে পান। তিনি শুনতে পান তার বাম দিক থেকে ঢোলের আওয়াজ আসছে। তিনি ভাবেন বাম দিকে ওই বিলের শেষে তো কিছু হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি আছে, ওখানে হয়তো তাদের কোনো পূজা অর্চনা হচ্ছে। কিন্তু উনি ফিল করেন ওই আওয়াজটা, মানে ঢোলের আওয়াজটা আস্তে আস্তে তার দিকে আসছে। ফুপা অনেক সাহসী মানুষ, উনি দোয়া দুরুদ জানতেন, দোয়া দুরুদ পরে নিজের শরীরটাও বন্ধ করতে পারতেন। ওনার যেহেতু সাহস আছে, দোয়া দুরুদ পরে নিজের আগ্রহের জায়গা থেকেই উনি সিদ্ধান্ত নিলেন যে এই ঢোল বাজিয়ে কি আসছে একটু দেখি তো, কেননা এখনো তো অর্ধেকটা বিল সামনে আছে। তিনি ইচ্ছা করলেও তো দৌড়ে পালাতে পারবেন না। তাই তিনি সাহস করে নিজের শরীর বন্ধ করে বড় একটা গোল বৃত্ত এঁকে তার মাঝে বসে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তিনি এক ভয়ানক জিনিসের সম্মুখীন হন, যা তিনি কল্পনাও করতে পারেন নাই। তিনি দেখেন বাম দিক থেকে একটা ঘোড়ার উপরে বসা একটা মানুষ, কিন্তু ভয়ানক বিষয় হলো ওই মানুষের কোনো মাথা নাই, কিন্তু ঢোলের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে ওই মানুষের সাথেই কেউ আছে যে ঢোল বাজাচ্ছে। হালকা কুয়াশা থাকায় একটু দূরে থাকতেই উনি এই দৃশ্য দেখে ভয়ে মাথা নিচের দিকে রেখে নিচের দিকে চোখ রেখে দোয়া পড়তে থাকেন। উনি ওই অবস্থাতেই বুঝতে পারছেন যে ঘোড়াটি এসে তার সামনে দাঁড়িয়ে গেল। তিনি চিন্তা করলেন আসলেই কি সামনে দাঁড়ালো নাকি অন্য কোনো দিকে চলে গেল। মাথাটা একটু উঁচু করলেন, উনি দেখলেন উনি যে গোল বৃত্তটা এঁকেছেন ওই বৃত্তের বাইরেই ঘোড়ার পায়ের অংশ দেখা যাচ্ছে। উনি আরো সাহস করে মাথাটা আরো একটু উঁচু করে দেখার চেষ্টা করেন,
আসলে ঘোড়ার পিঠের উপর কি বসে আছে। উনি দূর থেকে যে দৃশ্যটা দেখেছেন, এবার খুব কাছ থেকে সেই একই দৃশ্যটাই দেখতে পান, যে ঘোড়ার উপর মানুষ বসা, কিন্তু মানুষের কোনো মাথা নাই, আর ঢোলের আওয়াজ হচ্ছেই, কিন্তু তাদের সাথে কিন্তু কোনো ঢোল ছিল না। ফুফা তো খুবই সাহসী, উনি ওই সময় অজ্ঞান হন নাই কিংবা ভয়ে বৃত্ত থেকে বের হয়ে দৌড়ও দেন নাই, কারণ তিনি জানেন এই মুহূর্তে যদি উনি বৃত্ত থেকে বের হন তাহলে তার বড় একটা ক্ষতি হয়ে যাবে। মাথা নিচু করে চুপচাপ বসে উনি আবারও দোয়া পড়তে শুরু করে দেন। শীতের সময় মাঝ রাতেও ফুপা ভয়ে এমন ভাবে ঘেমে যাচ্ছিলেন যে তার পুরো শরীর মনে হচ্ছে কেউ পানি ঢেলে দিয়েছে, তার পুরো শরীরে পানি ঢেলে দিলে যেরকম অবস্থা হয় ওই রকম হয়ে গেছে। আর ওই যে ঘোড়া কিংবা ঘোড়ার উপর থাকা মাথাবিহীন ওই অবয়বটা ফুপাকে কিন্তু কিছুই বলে না। 5 থেকে 7 মিনিট ওভাবেই দাঁড়িয়ে থেকে ফুপার বাম দিক থেকে তো এসেছিল, ওটা ডান দিকে চলে যায়। ফুপা কিন্তু বৃত্তের ভেতরেই বসে থাকে। আস্তে আস্তে ঢোলের আওয়াজটা দূরে কোথায় যেন হারিয়ে যায়। ফুপা চতুর্দিকে তাকিয়ে ওই অবয়বটাকে আর দেখতে পায় না, ঢোলের আওয়াজও শুনতে পায় না। ফুপা বুঝতে পারেন ওই অবয়বটা যখন আসছিল তখন তো আস্তে আস্তে ঢোলের আওয়াজ হচ্ছিল, এখন যেহেতু ঢোলের আওয়াজটা নাই তাহলে ওই অবয়বটাও নাই। উনি তখন বৃত্ত থেকে বের হয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পথে আর কোনো সমস্যা হয়নি। এরপর উনি কাউকে কিছু না বলেই গোসল করে শুয়ে পড়েছিলেন। উনি জানতেন যে এরকম ভয় পেলে গোসল করে ঘরে ঢুকতে হয়, তো উনি গোসল করেই ঘরে ঢুকেছিলেন ওই শীতের মধ্যেই। এই বিষয় নিয়ে উনি অবশ্য কোনো কবিরাজের কাছেও যান নাই, কোনো ঝাড়ফুঁকও করার নাই। আর জ্বর বা অন্য কোনো কিছু হয় না যে শরীরে কোনো ধরনের কোনো সমস্যা দেখা দেয়, এরকম কোনো কিছুই হয় নাই। তো ওনার সাথে এর আগেও অনেক ঘটনা ঘটেছে, তবে এবার উনি যে ভয়টা পেয়েছিলেন আগের বার এত ভয় উনি কখনোই পান নাই। এখনো এই বিষয়টা চিন্তা করলে ওনার চোখে মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। ফুপার বর্তমান বয়স 80 বছর। উনি বয়সের কারণে বেশ অসুস্থ। তানজিন ভাই ফুপার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 157তম আয়োজনের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমাদের দেশ রক্ষার দায়িত্বে যারা রয়েছেন অনেকে অনেক দুর্গম স্থানে বসে ডিউটি করেন, আবার বিশ্রামও ওই একই জায়গাতেই নিতে হয়। চাইলেও কিন্তু একদম লোকালয়ে এসে যে মানুষের সাথে মিশবেন, কথা বলবেন, সেই সুযোগটা হয় না। ক্যাম্প থেকে বাইরে বের হওয়ার সুযোগটাও খুবই কম থাকে, নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলতে হয়। এর মধ্যেও যে ওনারা বিনোদনের জন্য আফরান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনেন, এটাও কিন্তু আমাদের এই পথ চলার একটি বড় অর্জন বলতে হবে। আর তা সম্ভব হয়েছে আপনাদের কারণে, আল্লাহর অশেষ রহমতে। আপনার সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান বলেই ওনারাও সেগুলো পাঠাতে আগ্রহী হন। ওনারা যখন বুঝতে পারেন যে আমরা সত্য ভয়ের ঘটনা প্রচার করি, তখন ওনারাও ওনাদের জানা বিভিন্ন ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে থাকেন। যদি আমরা অতিরঞ্জিত ঘটনাগুলো ক্রমাগত প্রচার করতাম তাহলে কিন্তু মানুষ সত্য ভয়ের ঘটনা পাঠাতে আর আগ্রহী হতো না। আমরা আমাদের সেই জায়গাটা ধরে রাখতে চাই। আপনারা বেশি বেশি করে আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান, আর ঘটনা পাঠাতে হবে লিখে বা রেকর্ড করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আমাদের তানজিন ভাই জানিয়েছিলেন যে ওনার যারা কলিগরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা, ওনারাও আফরান দ্য ওয়ার্ল্ডের ঘটনাগুলো রেগুলারই শুনে থাকেন। তাদের জন্য আবারও ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি, ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম সুমাইয়া আক্তার নিম্মি। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর হলেও ওনার বর্তমান ঠিকানা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের
সুখপাখি গ্রামে। তো ওনার আগে যে ঘটনাগুলো আমরা প্রচার করছি এর মধ্যে জোড়া তাল গাছ, তারপর ওনার দাদি সম্পর্কিত বিভিন্ন ব্যাপার, তারপর পুকুর রিলেটেড যেই ঘটনা আমরা প্রচার করেছিলাম, এই জিনিসগুলোর মধ্যে এই পুকুর বা পুষ্কুনির ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, উনি আমাদেরকে পাঠিয়েছিলেন। তো এই যেই পুকুরটা ওনারা পুষ্কুনি বলে থাকেন আর কি, যেটা নিমিয়াপুর দাদাবাড়ির সাথে লাগানো আর কি, এই পুকুরটা কিন্তু মাওয়া রোডের একদম সাথে। আর আজকের ঘটনাটা ওনার ফুপুর শ্বশুর বাড়ির ঘটনা, ওনার দাদি সম্পর্কিত ঘটনা কিন্তু আমরা এর আগে বলেছি যে উনি অনেক ভালো রুকিয়া জানতেন। তো ফুপুর যে শ্বশুর বাড়ি, এই ফুপুর শ্বশুর বাড়িটা রাস্তার ঠিক উল্টা পাশে, মানে ওনার যে বাড়ি মানে ফুপুর যে বাড়ি অর্থাৎ নিমিয়াপুর যে দাদা বাড়ি, এর রাস্তার ঠিক উল্টা পাশেই হচ্ছে ফুপুর শ্বশুর বাড়ি। মানে রাস্তার এপাশ ওপাশ, রাস্তা ক্রস করলেই শ্বশুর বাড়ি, আবার রাস্তার এই পাশে আসলে নিজের বাবার বাড়ি। তো ফুপুর বিয়ে হয়েছিল 1990 সালে। আর ফুপুর শ্বশুরবাড়ি এরিয়াটা কিন্তু জোড়া তাল গাছের আশেপাশেই, যেহেতু রাস্তার এপার ওপার। তো ওনার ফুপুর যখন নতুন নতুন বিয়ে হয়েছে সবকিছুই ভালোই যাচ্ছিল, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। আর ফুপুর শ্বশুরবাড়িতেও কিন্তু গরু লালন পালন করত। সাধারণত গ্রাম এলাকায় প্রত্যেক বাড়িতেই গরু ছাগল তো থাকে, ওখানেও ছিল। আর ফুপা তখন ছোটখাটো একটা ব্যবসা করত। ফুপুর শ্বশুরবাড়ির পাশেও একটা ছোটখাটো পুকুর ছিল বা পুষ্কুনি ছিল। ওই গ্রামের বা ওই পুকুরের আশেপাশে যে ঘরগুলো ছিল, সেই ঘরগুলোর যারা ভদ্র মহিলারা ছিলেন তারা তাদের দৈনন্দিন কিছু কাজকর্ম, যেমন থালা বাসন ধোয়া, গোসল করা, এগুলো কিন্তু ওই পুকুরেই করতেন। আগে তো এত টিউবওয়েল অ্যাভেলেবল ছিল না, সবাই পুষ্কুনিতেই তাদের কাজ সারতেন। আর ওই যে ভিটাটা, ওই ভিটাটার মধ্যে শুধু ওনার ফুপা আর তার ভাই বা বড় ভাই থাকতো, বিষয়টা এরকম না। ওখানে তাদের চাচাতো ভাই সহ আরো অন্য ভাই ব্রাদাররা রয়েছে, চাচাতো ফুপাতো বা এরকম যারা আছেন আর কি, তাদেরও অংশ ছিল তো ওই জায়গার মধ্যে। তারাও আলাদা আলাদা ঘর তুলে ওই ভিটাতে থাকতো। আর ফুপুর যখন বিয়ে হয়েছে তখন তো নতুন বউ, সবার সাথে তার সম্পর্ক ভালো। ফুপু কি করতেন, উনি রাতের বেলা কয়েকবার ওয়াশরুমে যেতেন। অনেকে থাকে না যে ঘুম আসছে না, ওয়াশরুমে গেল, আবার আসলো, ঘুম আসছে না, আবার কোনো কারণে ওয়াশরুমে যাওয়া দরকার হয়েছে, সে গিয়েছে। তো ফুপুর কিন্তু এরকম একটা অভ্যাস ছিল, উনি রাতের বেলা কমপক্ষে একবার ওয়াশরুমে যেতেন, তাও সেটা গভীর রাতের বেলা। এখন আমরা যারা ঢাকায় থাকি, ঘরের মধ্যে অ্যাটাচড ওয়াশরুম, কোনো তো সমস্যা নাই। গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে ছিল ওই সময়, প্রেক্ষাপটে বলছি আর কি। তখন তো রাতের বেলা বাইরে যেতে গেলে মানুষ ভয় ভীতি পেত, এরকম অনেক ঘটনা এটা আমরা শুনেছি। এখন ফুপুর শ্বশুরবাড়ির ওয়াশরুম তো ঘরের বাইরে, যেখানে মাগরিবের পর ওয়াশরুমে যেতে ভয় লাগে, সেখানে দেখা যেত ফুপু রাত 11টার পর রাত 1টা 2টার সময় ওয়াশরুমে যেত। আর উনি অনায়াসে যেত, চলে আসতো, তার কোনো ভয় টয় লাগতো না। তো এই জিনিসটা এই ফুপুর যে বড় যা, উনি খেয়াল করেছেন। উনি ফুপুকে ডেকে বলেন যে, বোন, তুমি এত রাত্রে যে ওয়াশরুমে যাও, তোমার কি ভয়টাই করে না? তখন ফুপু বলেন যে, ভাবি, আমি কোন বংশের মেয়ে তা তো আপনি জানেনই না। আমার মা এই বিষয়ে অনেক দক্ষ, অনেক ঝাড়ফুঁক উনি জানেন। আর আমার ঘরে যে কয়টা আছে সেটা তো আপনিও জানেন না। আমার মাকেও তো আপনি খুব ভালো করে চেনেন না। এই কথা বলে আর কি ফুপু মজা করছে, দুষ্টামি করছে। তো ওই যা বলছে যে, বুঝছি তো বোন, কিন্তু একটু সাবধানে থাইকো, এরকম বলে একটু সতর্ক করেন আর কি। তারপর ফুপু বলেন যে, আমি তো এগুলো দেখতে দেখতে বড় হয়েছি ভাবি, আমার এগুলো আসলে কোনো ভয় টয় লাগে না। আর ফুপুর যা খুবই সহজ সরল টাইপের একজন মহিলা, এখনো যে ওনার অনেক বয়স হয়েছে, এখনো কিন্তু ওই ফুপুর সাথে তার যথেষ্ট মিল, খুব ভালো সম্পর্ক আর কি। তো যাই হোক, এই সমস্ত কথাবার্তা যখন হচ্ছিল তখন ওই যে যা, উনি বলেন যে, বোন, তোমাকে একটা কথা বলি, শোনো, তুমি তো এ বাড়িতে নতুন আসছো, এই ভিটাতে একটা সাদা বুড়ি থাকে। মূলত এই বুড়িটাকে অনেকেই দেখেছে। শোনা যায় যে এই যেই বৃদ্ধা মহিলা, উনি আসলেই একসময় জীবিত ছিল, কিন্তু ওনার মৃত্যুর পর তাকে অনেকেই দেখেছে। সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সন্ধ্যা নাই, বিকাল নাই, যে কোনো সময় তাকে দেখা যায়। আর
ওনার যা এটাও বলেন যে এই বৃদ্ধা মহিলার পরিচয় হলো উনি নাকি এই ফুপার বড় দাদি, মানে হচ্ছে দাদির শাশুড়ি। উনি তো মারা গেছেন বহু আগে, কিন্তু কোনো এক কারণে বিভিন্ন লোক তাকে এখনো দেখে, এমনকি ওই বাড়ির ছোট বাচ্চাও পর্যন্ত তাকে দেখেছে। তো ফুপু এই সমস্ত কথা শুনে একটু পরিহাস করে বলেন, আরে ধুর, কি যে বলেন না, এগুলো দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে, এগুলো ভয় পাই না। এই সমস্ত কথা বলে ফুপু তো জিনিসটাকে আসলে আমলেই নিল না। তো ওই সময়ে ওই জায়গার যে ঘরগুলো ছিল এগুলো ছিল টিন শেড ঘর। ওয়াশরুম ছিল কয়েকটা, দুটো ছিল। ঘর থেকে বাইরে গিয়ে 1 মিনিটের মতো হাঁটতে হবে, এতটুকু দূরত্ব। আর একটা ছিল বাড়ির একটু পেছন সাইডে। তো ওয়াশরুম রাতের বেলা যদি কেউ যায়, ভয়টা হয়তো পেতেই পারে। তো এরকম তো মানে এটা তো স্বাভাবিক বিষয়। তো এক রাত্রে হয়েছে কি, ফুপু ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুমে যাওয়ার পর উনি তখনও ওয়াশরুমে ঢোকেন নাই। উনি যখন ওয়াশরুমের যেই দরজাটা, এই দরজাতে হাত দিয়েছেন, কেবল ভেতর থেকে কেউ একজন কাশি দিয়ে ওঠে। অনেকে গলা খাকারি দেয় না, ওরকম কেউ একজন কাশি দিয়েছে। আর কাশি শুনে বোঝা যাচ্ছে এটা একটা পুরুষ মানুষের কণ্ঠ। তখন ফুপু চিন্তা করেছেন যে হয়তোবা ভেতরে কোনো পুরুষ লোক আছে। ফুপুর পায়ের আওয়াজ পেয়ে সে একটু কেসে উঠেছে। তখন ফুপু স্বাভাবিকভাবেই ওই ওয়াশরুম থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যে ঠিক আছে, উনি বের হোক, এরপর আমি যাব। এইভাবে 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট হয়ে যায়, ওই লোক আর বের হয় না। এদিকে হয়েছে কি, যে ফুপু যে বের হয়েছে তার যা আবার এটা বুঝতে পেরেছেন। ওনার ঘুম ছিল পাতলা, কারণ হচ্ছে উনি তো গরু লালন পালন করতে, ওই বাড়িতে তো গরু ছিল। আর যারা গরু লালন পালন করে তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার ঘুমের ক্ষেত্রে তাদের ঘুমটা হালকা কোনো শব্দ হলেই ভেঙে যায়। কারণ হচ্ছে গরু অনেক সময় রাতের বেলা বিভিন্ন ধরনের শব্দ করে, অসুস্থ হয়ে যেতে পারে, গোয়ালের মধ্যে ক্ষতিকর প্রাণী ঢুকে যেতে পারে। তারপর চোর আসে, ওই এলাকায় আবার চোরের উপদ্রব ছিল, গরু চোর। তো এই সমস্ত কারণে যারা গরু লালন পালন করে তাদের ঘুমগুলা এমনিতেই খুব পাতলা হয়ে যায়। যেমনটা দেখা যাচ্ছে যে কারো সন্তান হওয়ার আগে তাদের ঘুম ছিল খুব গাঢ়, কিন্তু সন্তান জন্মের পর সন্তান বারবার ঘুম থেকে উঠে যায়। তারপর সন্তান একটু নড়াচড়া যদি করে তাহলে কিন্তু মায়ের ঘুম ভেঙে যায় বা বাবারও ঘুম ভেঙে যায়। অথচ একটা সময় তাদের ঘুম কিন্তু এরকম ছিল না। তো এরকমটা হয় আর কি, যারা গরু লালন পালন করে তাদের ক্ষেত্রে একই রকম। তো এই ফুপুর জায়ের এই অভ্যাসটা হয়ে গিয়েছিল, তার ঘুম ছিল খুব পাতলা। ফুপু যে দরজা খুলে বের হয়েছেন এটা কিন্তু ওনার যা টের পেয়েছিলেন। তো এরপরে ওনার আর ওইভাবে ঘুম আসে নাই। অনেকক্ষণ হয়ে গেছে, ওনার যা চিন্তা করছেন কি ব্যাপার, নতুন বউ ঘরে ঢুকলে তো আমি বুঝতে পারতাম, এতক্ষণ বাইরে আছে, ঘটনা কি। তো উনি আবার কি করেছেন, উনি আবার বাইরে বের হয়েছেন, কারণ কিছু যে সমস্যা আছে আশেপাশে এটা তো ওনার যা জানতেন। কোনো সমস্যা হইলেও কিনা, কারণ নতুন বউ তো এগুলো পাত্তাই দেয় নাই, ওই চিন্তা করে উনি ঘর থেকে আবার বাইরে বের হয়েছেন একটা হারিকেন নিয়ে। বের হয়ে দেখেন দূরে ফুপু দাঁড়িয়ে আছেন। তখন বলতেছে যে, হ্যাঁ রে, তুমি ওখানে দাঁড়ায় আছো কেন? তখন ফুপু পিছন দিকে তাকিয়ে দেখেন আর যা বলে যে, ভাবি, এই যে ভিতরে একজন লোক ঢুকছে, তো এই জন্য আমি দাঁড়ায় আছি, উনি না বেরোলে আমি এখন কিভাবে চাই। তখন ওনার যা এগিয়ে আসেন। যা কি করেছেন, এগিয়ে গিয়ে উনি ওই ওয়াশরুমের কাছে যান এবং গিয়ে বলেন, ভেতরে কেউ আছো বা ভেতরে কেউ আছেন, এরকম বলছেন আর কি। তো ভেতর থেকে যখন কোনো আওয়াজ আর ফেরত আসছে না, মানে কোনো উত্তর দিচ্ছে না কেউ, তখন উনি কি করেছেন, ওই ওয়াশরুমের দরজায় হাত লাগিয়ে টান দিয়েছেন। দেখা গেল ওয়াশরুমের ভিতরে কেউ নাই। তখন ফুপু বলছেন যে, ভাবি, আমি তো নিশ্চিত যে ভেতরে কেউ ছিল, কারণ ভেতর থেকে একটা পুরুষ মানুষের কাশির আওয়াজ আমি শুনেছি। আর একটা মানুষ যদি ভেতরে থাকে, যেরকম খচমচ আওয়াজ হয়, এরকম আওয়াজও আমি পেয়েছি। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে ভেতরে কেউ ছিল না। তখন ফুপু বলেন, যাক, এটা তোমার মনের ভুলও হইতে পারে, তুমি যাও, ওয়াশরুমে যাও, আমি দাঁড়ায় আছি বাইরে। ফুপু ওয়াশরুমে যান। এরপর ফুপু যখন ওয়াশরুম থেকে বের হয়েছেন, দুজন মিলে ঘরে চলে যান। তো এই তো গেল ওই রাত্রের ঘটনা। এখন এরপরে
যেটা হয় সেটা হচ্ছে যে এই ফুপু উনি কিন্তু ওই জায়ের মাধ্যমে সতর্কবাণীও পেয়েছিলেন। ওই যা বলেছিল যে দেখো বউ, এত সাহস কিন্তু ভালো না, তোমার যে বলি তুমি তো আসলে গুরুত্ব দাও না, একবার যদি ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে, তখন কি করবা রে বাপু। তো ফুপু শোনেন, একটু একটু করে আসলে গুরুত্ব দিচ্ছিলেন। এভাবে কয়েকটা দিন পার হয়ে যায়। ফুপু নিজের অভ্যাসটাকেও পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আগের মতো করে বেশি রাতের বেলা ওয়াশরুমে যেতেন না। সন্ধ্যার পর উনি ওনার কাজকর্ম সব সেরে ফেলতেন, যাতে করে রাতের বেলা বাইরে বেশি একটা বের হতে না হয়। আসলে হয় কি যে সব সময় তো আর একরকম হয় না, তাই না? কোনো এক রাতের বেলা আবারও ফুপুর ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো উনি উঠেছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। এখন আগের কথা চিন্তা করছেন যে আগে তো একবার গেলাম, ওই যে ওয়াশরুমের ভিতরে কে যেন একটা কাশি দিল, পরে এই ঘটনা যে ভিতরে কেউ নাই। তো উনি চিন্তা করেছিলেন যে এই ওয়াশরুমে যাব না, ঘরের পেছনের দিকে যেটা আছে ওই দিকটাতে যাব। তো ওই দিকটাতে যাওয়ার জন্য উনি ওই সাইডে গিয়েছেন। ওই সাইডে হয়েছে কি, গরুকে খাওয়ানোর জন্য অনেক কচুরি পানা এনে রাখা হয়েছে, ছড়িয়ে রাখা হয়েছে। তো ওই কচুরি পানার উপর দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে কিন্তু টাস টাস করে শব্দ হয়। ওই কচুরি পানার যেই একটা ফোলা অংশ থাকে এটা কিন্তু ফেটে যায়। তো ফুপু ওই দিকটা দিয়ে যখন কিছুটা হেঁটেছেন তখনও কিন্তু ওনার পায়ের নিচে কচুরি পানা পরে টাস টাস করে আওয়াজ হয়েছে। তো ফুপু ওই ওয়াশরুমে গিয়েছেন। উনি ওয়াশরুমে যাওয়ার অল্প কিছুক্ষণ পর মনে হলো, হাতি যদি কচুরি পানার উপর দিয়ে হাঁটে কিরকম শব্দ হবে। স্বাভাবিকভাবে কোনো মানুষ হেঁটে গেলে তো কচুরি পানার উপর দিয়ে যদি হাঁটে তাহলে তো টাস টাস শব্দ তো হবেই, কিন্তু অনেকটা ভারী পা, হাতির মতো ভারী পা, এরকম যদি পা নিয়ে কেউ হাঁটে কেমন শব্দ হবে। ফুপু চিন্তা করেছেন হয়তো বা এই সাইডে কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য আসছে কিনা। তো উনি একটু গলা খাকারি দিয়েছেন, কিন্তু মনে হলো না, তার গলা খাকারিতে কোনো কাজ হচ্ছে না। এরপর উনি বললেন যে কে আসে, তারপরে মনে হচ্ছে সেটা এগিয়েই আসছে। এরপর ফুপু ভয় পান, চিন্তা করেন যে এটা তো কোনো স্বাভাবিক মানুষ না। স্বাভাবিক কোনো মানুষ হলে বাড়ির কোনো মহিলা ওয়াশরুমে গিয়েছে তাহলে তো তারা সেখানে থেমে যেত বা বলতো যে আমি, অথবা কিছু একটা বলে উল্টো দিকে চলে যেত, কিন্তু না, এটা তো সেটা না। তখন ফুপু ভয় পেয়ে যান। তখন উনি দ্রুত যতটুকু সম্ভব উনি ফ্রেশ হয়ে এক দৌড়ে উনি ঘরে চলে যান। আর পিছন দিকে তাকান নাই যে ওখানে কি আছে কি নাই। তো উনি যখন ঘরে চলে গিয়েছেন, যাওয়ার পর ওনার যাকে ডেকেছেন সে চলে আসছে। আসার পর বলছে কি হয়েছে, তখন বলে এই ঘটনা। তখন বলছে যে তোমাকে আমি বারবার বলছি যে বাইরে যাওয়ার সময় আমাকে ডাক দিতে, ডাকো নাই কেন। আসলে ফুপু ডাকে নাই কেন, গ্রামের যারা মহিলা ওনারা তো সারাদিন অনেক কাজ করেন, সেই কাক ডাকা ভোরে উঠে সারাটা দিন খাটাখাটুনি করেন। এখন ফুপু চিন্তা করেছেন এত রাতের বেলা আবার তাকে ডাকবো, যদি বিরক্ত হয়, এই সমস্ত চিন্তা করেছেন, উনি ডাকেন নাই। তো ওনার যা তো তাকে কিঞ্চিত বকাঝকা করেন যে তোমার তো উচিত ছিল আমাকে ডাকা। তো ফুপু বলছেন যে আপনাকে ডাকি নাই, আপনি ক্লান্ত ছিলেন, এই সেই এগুলো বলেন আর কি। তো যাই হোক, ওই রাতেই একটা সমস্যা দেখা দেয়, ফুপুর পেটে মারাত্মক ব্যথা। এই ব্যথা আর ভালো হয় না, ভালো হয় না বলতে প্রচন্ড ব্যথা। সকালবেলা ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, বেশ কিছু ওষুধ দেওয়া হয়। বিকাল নাগাদ ব্যথা অনেকটাই কমে আসে। এর মধ্যে দাদি খবর পেয়ে চলে আসেন, উনি কিছু ঝাড়ফুঁক করে দেন। তা আল্লাহর রহমতে মোটামুটি ফুপুর সুস্থতার দিকেই যেতে থাকেন। এভাবে কয়েকটা দিন কেটে যায়, ফুপু তখন মোটামুটি সুস্থ। তো কয়েকদিন পরে এক রাত আনুমানিক তখন 10টা হবে। তো ফুপু খাওয়া দাওয়া করে বিছানায় একটু বসেছেন। ফুপুর আবার অভ্যাস ছিল যে রাতে খাওয়া দাওয়া করে কিছুটা সময় বিছানায় বসে তারপর আবার একটু হাঁটাহাঁটি করা, পায়চারি করা বাড়ির উঠোনে। তো এরপর ফুপু উঠোনে গিয়েছেন, হাঁটাহাঁটি করছেন। হঠাৎ করে হয় কি, পাশের একটা সাইড থেকে, অন্ধকারের ভিতর থেকে সাদা কাপড় পরে একটা বৃদ্ধ মহিলা হাঁটতে হাঁটতে, অন্ধকারের ভিতরেই হাঁটতে হাঁটতে ফুপুর সামনে আসতে থাকেন। সামনে এসে ফুপুকে ক্রস করে চলে যাচ্ছেন আর এক সাইডে। এই ফুপুর শ্বশুরবাড়ির পাশে যে একটা ছোট্ট পুকুর রয়েছে বা পুষ্করণী রয়েছে, ওই দিকটাতে চলে যাচ্ছেন। তো ফুপু কিন্তু লক্ষ্য করেছিলেন যে তার হাজবেন্ড, মানে ফুপার এক চাচি ছিল, যিনি বিধবা ছিলেন, সবসময় সাদা কাপড় পরতেন, তাকে ওনার হাজবেন্ড চাচি বলে সম্বোধন করতেন আর কি। তো ফুপুও বলছেন যে ও চাচি, এদিকে কই যাও,
তা সে আর কোনো উত্তর দেয় না, সে সোজা হেঁটে ওই পুকুরের মধ্যে নেমে যায় এবং পুকুরের পানির মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই যে পানির মধ্যে যে ঝাঁপিয়ে পড়লো, পানিতে না কোনো আওয়াজও হলো না। আর ঝাঁপিয়ে পড়ার পর ফুপু তাকিয়ে আছেন, অন্ধকারের ভিতরেও কিন্তু তাকে উনি দেখতে পাচ্ছিলেন। ফুপু দেখছেন যে পানিতে আর কোনো ঢেউ হচ্ছে না, মানে এই যে ঝাঁপিয়ে পড়েছে এই চাচি আর উঠছে না। এরপর ফুপু কি করেছেন, তার যাকে ডাকছেন, ও ভাবি আসো তো আসো তো, এই যে চাচি এই পুকুরের মধ্যে নামলো, এখন তো ওঠে না, কোনো একটা সমস্যা হইলো কিনা, আসো তো দেখো তো। তখন ওনার যা আসছে, বলে যে কি হয়েছে, বলে যে এই ঘটনা, আমি তো দেখলাম এই যে একজন সাদা কাপড় পরা লোক আসলো, আমি তো চিন্তা করলাম চাচি ওই যে পুকুরের মধ্যে ঝাঁপ দিল, এখন তো আর ওঠে না, আর পানিতে ঝাঁপ দিলাম তো শব্দও শুনলাম না। তখনই ওনার যা বুঝতে পেরেছেন ঘটনাটা কি, ফুপুর হাত চেপে ধরে এক হ্যাঁচকা টানে ঘরের মধ্যে নিয়ে গেছেন। তখন বলছেন যে এই তুমি বুঝছো যেটাকে তোমাকে বারবার বলছি যে বেশি সাহস দেখায়ও না, এই জিনিসটা দেখে তুমি কেন তার সাথে আবার কথা বলতে গেলা? এই জিনিসটা কি বুঝছো? এটাকে তো এই বাড়ির সবাই দেখছে, ছোট বড় সবাই দেখছে, তোমার দেখা বাকি ছিল, তুমিও দেখলা, এটা হচ্ছে সেই সাদা বুড়ি। এই কথা শোনার পর ফুপু তো বেশ ভয় পেয়ে যান। তো ফুপু তখনও চিন্তা করেন, আর এটা কিভাবে সম্ভব হলো, আমি নিজের চোখে দেখলাম, মনে হলো সেই চাচি। যাই হোক, সকালবেলা ফুপু সেই চাচির বাসায় যান, গিয়ে দেখেন চাচি তখনও ঘুমাচ্ছে। চাচিকে জিজ্ঞেস করেন, ফুপু কালকে তুমি আমার সামনে দিয়ে গেলা, পুকুরের মধ্যে নামলা ওই রাতের বেলা। তখন ওই চাচি বলছেন যে বাপু রে, আমার কি ভয় ডর নাই রে, আমার কি জানের ভয় নাই, ভূতের ভয় নাই, আমি কেন রাতের বেলা যাবো গো তোমার ওই পুকুরের ভিতরে, হ্যাঁ আমি যাই নাই। তো এই কথা শোনার পর ফুপু কনফার্ম হলেন আসলে উনি রাতে যেটা দেখেছেন উনি সেই সাদা বুড়িকে দেখেছিলেন। নিম্মি আপু আমাদেরকে এটাও জানিয়েছেন যে ওই সাদা বুড়িকে নিম্মি আপু নিজেও দেখেছেন 2014 সালে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 157তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 157তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আজমির হোসেন। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গরুরাতে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছিলেন 2025 সালের এপ্রিল মাসের 9 তারিখে। উনি বর্তমানে চাকরির সুবাদে পাবনায় থাকেন। ঈদের ছুটি শেষ করে উনি যখন ডিউটিতে জয়েন করেছেন তখন ওনার এক কলিগের সাথে দেখা হয়, তার নাম হচ্ছে রাব্বি। সেই মূলত ঘটনাটি ওনাকে বলে। তো তার গ্রামের বাড়ি হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। ঈদের ছুটি শেষ করে তাকে জিজ্ঞেস করেছেন যে তুমি ঈদে ছুটিতে বাসায় কবে যাবে? তখন রাব্বি ওনাকে বলেন ভাইয়া ছুটি পেলে যাব। তো তার সাথে কথা বলার সময় কেন জানি মনে হলো যে তার মনটা খুব খারাপ। সে নতুন বিয়ে করেছে, বাড়িতে যেতে পারেনি ঈদ করতে, তাই তার মনটা হয়তো বা খারাপ। তারপর তাকে জিজ্ঞেস উনি করেন যে তুমি কি বাড়িতে ফোন করেছিলে যে আঙ্কেল আন্টির কাছে কেমন আছে তারা? তখন রাব্বি বলে যে না ভাইয়া সবকিছু ভালো আছে, অন্য একটা সমস্যা আর কি। তো আজমির ভাই চিন্তা করছেন যে পারিবারিক বা তার ওয়াইফের সাথে কোনো ঝামেলা টামেলা হয়েছে কিনা। কিন্তু এই রাব্বি যে তথ্য দেয় তা শুনে এই আজমির ভাই তো পুরোই অবাক হয়ে যান। মূলত এমন একটি তথ্য দিয়েছিল যেটা আসলে সচরাচর শোনাই যায় না। তো এই রাব্বি বলেন যে ভাইয়া ঈদে আমরা কোনো খিচুড়ি বা মাংস রান্না করে খেতে পারি না। কেউ যদি দিয়ে যায় এমনিতে সেটা খেতে পারি, কিন্তু আমরা রান্না করতে পারি না। তখন উনি জিজ্ঞেস করলেন কেন বলো তো, এটা কেমন কথা, ঈদের দিন খিচুড়ি মাংস রান্না করতে পারবো না? তখন ওই রাব্বি বলেন যে ভাই একটা বড় ঘটনা আছে, ঘটনাটা শোনেন। তখন রাব্বি জানায় এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। মূলত রাব্বির বাবা বলেছিল, আর এই ঘটনাটা ওনার পারিবারিক ঘটনা, সবাই জানে। রাব্বির বংশ তো অনেক বড়, মূলত সবাই জানে আর কি, আশেপাশের লোকজনও জানে। মূলত
একটা ব্যাপারের কারণে এই জিনিসটা রাব্বি জিজ্ঞেস করেছিল ছোটবেলাতেই। তাদের বংশ কিন্তু একটা মণ্ডল বংশ, কিন্তু সবাই তাদেরকে ফকির বলে ডাকে, অনেকের নামের সাথে ফকির থাকে না, ওই রকম। তখন আর কি জিজ্ঞেস করেছিল, বাবা আমাদেরকে সবাই মণ্ডল না বলে ফকির কেন বলে, নামের সাথে যেমন রাব্বি ফকির এরকম বলে ডাকবে, এটা কেন? মূলত তারা তো আসলে ফকির বংশ না, মণ্ডল বংশ। তখন মূলত একটি ঘটনা বলেন তার বাবা, আজ থেকে প্রায় 40 বছর আগে এই রাব্বির বংশের কোনো এক লোক সম্পর্কে চাচা হন আর কি। তো তার নাম হচ্ছে মুজিবর। তো তার সমস্ত শরীরে এক ধরনের চর্মরোগ হয়, অনেক চিকিৎসা করার পরও এই রোগ ভালো হয় না। বোঝা গেল আর উপায় নাই, মৃত্যু নিকটে। তখন একটা নিয়ম প্রচলিত ছিল যে এই ধরনের কোনো সমস্যায় কোনোভাবেই যদি কাউকে ভালো না করা যায়, তখন কলার ভেলা তৈরি করে নদীতে ভাসিয়ে দেয়া হতো, সাথে কিছু শুকনো খাবার, চিরা, মুড়ি, গুড় এগুলো দিয়ে দেওয়া হতো। তো এভাবেই ওই চাচাকে নদীতে ভাসিয়ে দেয়া হয়। ভাসতে ভাসতে উনি অনেক দূরে চলে যান। তো উনি তো অজ্ঞানের মতো ছিলেন, হঠাৎ করে কোনো একটা জায়গায় এসে ওই ভেলাটা মাটির সাথে আটকে যায়। ওনার যখন সেন্স আসে, উনি দেখেন যে এক দরবেশের মতো ব্যক্তি, উনি ওই পানিতে অজু করছেন। তো অজু করার পর ওই চাচার দিকে তাকিয়ে থাকেন ওই দরবেশ। থাকার পর বলেন যে, আহারে বাবা, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? তখন ওই চাচা বলেন, হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে, আমার পরিবার আমাকে ভাসিয়ে দিয়েছে, আমার দায় তারা নিতে চায় নাই, এই জন্য আমাকে ভাসিয়ে দিয়েছে, আমাকে নিয়ে তাদের হয়তো বা আর কোনো ভাবনা নাই। তখন ওই দরবেশ বলেন যে, বাবা তুমি মনে কষ্ট নিও না, চলো তুমি আমার সাথে চলো। এই বলে কোথায় যেন উনি নিয়ে যান তাকে, ভিন্ন এক জায়গা, ভিন্ন ধরনের সবকিছু। এটা কি পার্থিব কোনো জায়গা নাকি অন্য এক জগৎ, এটাও বুঝতে পারছেন না আর কি। তো ওইখানে তার চিকিৎসা চলে, বেশ কয়েক মাস চিকিৎসা চলে। তো চিকিৎসা চলার পর আস্তে আস্তে আল্লাহর অশেষ রহমতে উনি সুস্থ হয়ে যান, একদম পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তখন ওই দরবেশ বাবা বলেন যে, বাবা তুমি তো আসলে এইখানে থাকার যোগ্য নও, তুমি এখানে থাকতেও পারবে না, এইটা মানুষের থাকার জায়গা না, তোমাকে আমি তোমার বাড়িতে রেখে আসি, চলো। তখন ওই চাচা বলেন যে, না আমি আমার বাড়িতে যাব না, আমার খুব অভিমান আমার বাড়ির মানুষের উপর, তারা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, তারা আমাকে আরো হয়তো ভালো চিকিৎসা করতে পারতো, কিন্তু তারা না করে তারা আমাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, আমি যদি পানির মধ্যে পড়ে মরে যেতাম তাহলে কি হতো? তখন ওই দরবেশ বাবা বলেন যে, তোমাকে আল্লাহর নামে ভাসিয়ে দিয়েছে, আর ভাসিয়ে দিয়েছে বলেই তোমার সাথে আমার দেখা হয়েছে আল্লাহর অশেষ রহমতে, এবং আল্লাহর ইচ্ছায় তুমি সুস্থ হয়েছ। এটাকে আল্লাহর ইচ্ছা বলে মেনে নাও, বাড়ির উপর তো করে রাগ করে লাভ নাই, তারা তোমার সুস্থতার জন্যই দিয়েছে। তুমি যদি ওখানে থাকতা তাহলে তো তুমি একদম শেষ হয়ে যেতা, তোমার পুরো শরীর পচে যেত। এইভাবে ওই দরবেশ বাবা তাকে বোঝায়। একটা সময় সেই চাচা আসতে রাজি হয়। তো কিভাবে যে আসছেন এটা ওই চাচা ঠিক বলতে পারেন না। একদিন ফজরের আজানের আগে উনি দেখেন ওনার বাড়িতে, তখন ওই দরবেশ বাবা বলেন যে, এই তোমার বাড়ি, যাও বাড়িতে যাও। উনি এসে ডাকাডাকি করেন, সবাই তাকে দেখে আশ্চর্য হয়ে যায়, যারে এ তো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো উনি বাড়িতে আসেন। তো এর কিছুদিন পর হঠাৎ করে এই চাচা পজেসড হয়ে যান, মানে তার উপর কোনো কিছু ভর করেছে। সবাই যখন জিজ্ঞেস করে যে আপনি কে, তখন বলে, আমি সেই ব্যক্তি, আমি সেই দরবেশ, আমি দরবেশ জিন, যেই দরবেশ ওকে ভেলা থেকে নামিয়েছে, তারপর আমাদের দেশে নিয়ে গিয়েছি, ওকে চিকিৎসা করেছি এবং আমি ওকে রেখে গেছি, আমি হচ্ছি সেই ব্যক্তি। তখন পরিবারের সবাইকে একত্র করতে বলেন, পরিবার সবাই এক হয়। তখন ওই দরবেশ বলেন যে, তোমাদেরকে আমি কিছু পরামর্শ দিব, এই পরামর্শগুলো মেনে চলবা, এটা নির্দেশনাও বলতে পারো, এর বাইরে যাবা না। তখন ওই দরবেশ বলেন যে, কোনো ঈদে তোমরা খিচুড়ি আর মাংস রান্না করতে পারবা না, আর তোমাদের বংশমণ্ডল আজ থেকে তোমাদের বংশ হলো ফকিরি বংশ, আজ থেকে এটাই তোমার বংশ পরিচয়, তোমাদের সবাই এই বংশের পদবি ব্যবহার করবা। তো
তো সকলেই সেটাতে সম্মতি দেন। এরপর চলে যায় সেই দরবেশ ওই চাচার শরীর থেকে। এরপর কিন্তু সবকিছু ঠিকঠাক মতো চলছিল, অনেকগুলো ঈদ চলে গেছে, এর মধ্যে তারা কেউই খিচুড়ি এবং মাংস রান্না করেন নাই। 7 বছর পর গিয়ে বাধে একটা সমস্যা। 7 বছর পর হয়েছে কি, ওই বংশের আর একজন লোক, ওনার পরিবারের টোটাল 9 জন লোক ছিল, তো উনি কোনো এক ঈদে খিচুড়ি আর মাংস রান্না করেছেন। নিষেধ করা হলেও তিনি বলেন, আরে দৌড়ে সব ভুয়া, কিসের কি, সবাই খাচ্ছে, ঈদের দিন আমরা রান্না করব না। তো এই কথা বলে ওনারা রান্না করেছিলেন। দুঃখজনক ব্যাপার হলো, ওই পরিবারের যে 9 জন ব্যক্তি, এই 9 জন ব্যক্তির সাথে কিছু হওয়ার আগেই ওই দিনই গোয়ালের 5টা গরু এবং 2টো মহিষ মনে হলো ঠাস ঠাস করে পড়ে গেল, ধপাস ধপাস করে, সবগুলোই মৃত। এরপরে ওই দিন বিকাল থেকেই ওই পরিবারের প্রত্যেকেরই ভয়ঙ্কর ডায়রিয়া এবং বমি হতে থাকে, এবং ওই রাত্রেই এই 9 জনের মধ্যে 9 জনই মারা যায়, একে একে সবাই মারা যায়। সেদিনের পর থেকে আজ পর্যন্ত এই পরিবারে ঈদের দিন শুধু মাংস এবং খিচুড়ি রান্না করা হয় না। পাড়া প্রতিবেশী দিয়ে গেলে কোনো সমস্যা নাই, তারা খেতে পারবে, সেমাই বা অন্যান্য মিষ্টান্ন দ্রব্য রান্না করতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে মাংস এবং খিচুড়িতে। তো এই বিষয়টা আসলে কেন বলেছিলেন সেই দরবেশ জিন, এটা বলা যায় না। ভেলা থেকে উদ্ধার করে সেই দরবেশ সেই চাচাকে নিয়ে গিয়েছিলেন তার দেশে, সেখানে আল্লাহর রহমতে সুস্থ হয়েছিলেন। এরপরই মূলত এই নির্দেশনা দিয়ে গিয়েছিলেন, যেটা আজও অক্ষরে অক্ষরে এই রাব্বি ভাইয়ের পরিবার মেনে চলছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য ঘটনার নাম আমরা দিয়েছি ভেলার দরবেশ বা ভেলা দরবেশ। আসলে বোঝাই যাচ্ছে যে উনি জিন ছিলেন, খুব ভালো জিন ছিলেন। কেন এরকম একটা নির্দেশনা দিলেন এই বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু এখনো ওই পরিবারের সদস্যরা এর কোনো ব্যাখ্যা না খুঁজলেও সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছেন। মূলত এই রাব্বি ভাই উনি এই কারণেই মন খারাপ করেছিলেন, ঈদের দিন যাব, কিছুই রান্না করা যায় না বাড়িতে, এই বিষয়টা নিয়ে মন খারাপ ছিলেন, তার মন খারাপ ছিল আর কি। তো এই ব্যাপারটাই মূলত এই আজমির হোসেন ভাইকে উনি জানিয়েছিলেন। ঘটনাটি বেশ অদ্ভুত। আসলে কত কিছুর সাথে যে কত কিছু জড়িত, কোনো একটা বিষয়ের সাথে অন্য আর একটা বিষয় জড়িত, সেগুলো আমরা বুঝতে পারি না। হতে পারে এটা এমনই কিছু। ধন্যবাদ জানাচ্ছি আজমির হোসেন ভাইকে অদ্ভুত একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি যার কাছ থেকে, তার নাম মোহাম্মদ নাজমুল হক। ওনার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরদাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে। চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি নিয়ে ওনার সাথে আমি ফোনে কথা বলেছিলাম। বেশ রোমহর্ষক এক ঘটনা। চলুন শুরু করি ঘটনাটি। তো নাজমুল ভাই বর্তমানে যদিও বা ঢাকায় থাকেন, ঢাকা বলতে গাজীপুরের উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আমাদের চ্যানেলের একজন রেগুলার লিসেনার। উনি মূলত এই ঘটনাটি শুনেছিলেন ওনার বাবার মুখ থেকে। টুকটাক করে বিভিন্ন সময় শুনেছিলেন, ঘটনা পাঠানোর জন্য নতুন করে আবার উনি শুনেছিলেন। তো ঘটনাটি মূলত ওই হোসেনপুর গ্রামে ঘটেনি, ঘটনাটি ঘটেছিল ওনার যে দাদার বাড়ি যেখানে ছিল আর কি, মূলত দামনাস দেওপাড়া, আর এক নাম হলো সতিয়াপাড়া। তো এই সতিয়াপাড়াতেই ঘটনাটি ঘটেছিল। এখন থেকে প্রায় 40 বছর আগে, আনুমানিক 1983 কি 84 সাল হবে আর কি। তখন ওনার বাবার বয়স ছিল 15-16 বছর। ওনার বাবার নাম মোহাম্মদ সাহেব আলী। তো ওনার বাবার বেশ কয়েকজন বন্ধু ছিল। তাদের মধ্যে ঘটনা যেদিন ঘটে সেদিন ওনার বাবা সহ আরো 3 জন ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন রাশেদ কাকা,
আর একজনের নাম ছিল আবেদ, মানে আবেদ কাকা, আর একজনের নাম ছিল মুসলিম কাকা। তবে সবাই তাকে মালু বলে ডাকতেন। তার ডাক নাম ছিল মালু কাকা। তো এই যে কয়েকজনের নাম আমরা বললাম, এনাদের মধ্যে, বন্ধুদের মধ্যে বয়সে ছোট ছিলেন এই নাজমুল ভাইয়ের আব্বা। তবে সবচেয়ে সাহসী ছিলেন এই মুসলিম কাকা বা মালু কাকা। তখন তার বয়স 20-এর কাছাকাছি হবে। এই মালু কাকার কিন্তু দুর্দান্ত সাহস ছিল। ওনার যেই কাজটা ছিল বন্ধুদের মধ্যে, সেটা হচ্ছে কোথায় মধুর চাক পড়েছে, কোন গাছে ফল পেকেছে, এই সমস্ত জিনিসগুলো উনি দেখতেন আর বন্ধুদেরকে সাথে নিয়ে সেই জিনিসগুলো পেরে আনতেন, খোঁজ খবরও রাখতেন, জানাতেন। আর পাড়ার কাজটা ওনারই ছিল। আম, জাম, পেয়ারা, নারকেল, জাম্বুরা সহ সব ধরনের ফল খাওয়া ছিল নাজমুল ভাইয়ের বাবা সহ তার সকল বন্ধুদের একটা নেশা। তো যে রাতে ঘটনাটি ঘটে সেদিন বিকেলে ওনার বাবা সহ এই যে রাশেদ কাকা, আবেদ কাকা, তারপরে মুসলিম বা মালু কাকা, এই সবার সাথে কথা হয়। জানা যায় একটা জঙ্গলে একটা তাল গাছ রয়েছে, ওই তাল গাছের তালকুর খেতে যাবে। তালকুর বলতে তালের ভেতরে যে সাদা অংশ, যে শ্বাসটা যেটা আমরা খাই, ওইটা। তো ওই এলাকায় এটাকে তালের চোখ বা তালকুর বলে। তো ওই তাল গাছটা যে জঙ্গলে অবস্থিত, সেটার পাশ দিয়ে একটা নদীর মতো জায়গা চলে গেছে। এটা ওরকম নদী না, এটাকে মূলত স্থানীয় মানে ভাষায় গাং বা সতিয়া বলে। ওই এই জন্যই নাম হয়ে গেছে সতিয়া পাড়া। শুকনো মৌসুমে একদম শুকিয়ে যেত, আর বন্যার সময় বিলের পানির সাথে আর একটা বিলের সংযোগ হয়ে যেত। মূলত এই নালা দিয়েই একটা বিলের সাথে আর একটা বিলের সংযোগ হতো। তো অধিকাংশ জায়গাটা এখন যেটা দেখা যায়, মানুষ রাস্তা বানিয়েছে, তারপর ভরাট করে এখন বাড়িঘর তৈরি করে ফেলেছে আর কি। তো তাল গাছটার বর্ণনাটা না দিলেই না, তাল গাছটা এত বেশি লম্বা ছিল যে ওই গাছে সহজে কেউ উঠতে চাইতো না, আর ওঠার সাহসও কেউ পেত না। আর এই তাল গাছটা এবং জঙ্গলটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, এটা সবাই জানতো। তাল গাছটার গোড়ায় ছিল একটা কবর। এই কবরটা ছিল এই নাজমুল ভাইয়ের বাবার পাড়া প্রতিবেশী এক দাদার, যার নাম ছিল ঈদুল্লাহ। তাল গাছটার যে গোড়া, এই গোড়াটা এমন হয়েছে যে আস্তে আস্তে একটু ভাঁজ হয়ে ধনুকের মতো বাঁকা হয়ে মাথাটা সোজা উপরের দিকে উঠে গেছে। তো সেদিন বিকেলের কথা অনুযায়ী নাজমুল ভাইয়ের বাবা সহ এই রাশেদ কাকা, আবেদ কাকা আর এই মালু কাকা ওই তাল গাছের তালকুর খেতে যান। রাত তখন প্রায় 11টা। 1983-84 সালের দিকে রাত 11টা মানে তো গভীর রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুনশান নীরবতা, কিছু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সে সময় কিন্তু মানুষ সন্ধ্যার পরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। তো নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা, মালু কাকা প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ওই জঙ্গলে তাল গাছের গোড়ায় উপস্থিত হন। তো মালু কাকা তো খুব সাহসী ছিলেন। গাছের ওঠার ব্যাপারেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ এবং দ্রুত গতি সম্পন্ন। জিন, ভূত এসব ব্যাপারে মালু কাকার কোনো ভয় ভীতিই ছিল না। তো মালু কাকা একটা দা নিয়ে গাছে উঠে গেছেন, আর তাল গাছের গোড়ায় নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা দাঁড়িয়ে আছেন। তো এই যে মালু কাকা বেশ কয়েকটা তালকুরের বাধা, অর্থাৎ তাল যেটাতে ধরে থাকে, এটাকে আমরা বাধা বলি আর কি, কাঁধ বলি, এক একটা জায়গায় এক এক নাম আর কি। তো এটা কেটে মাটিতে ফেলে দেন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। তারপর তাদের এই বাধা কাটা হয়ে গেলে, বাধা কাটা বলতে ওই যে তালের কাঁধ আর কি, যেটাতে অনেকগুলো তাল ধরে থাকে আর কি চতুর্দিক দিয়ে। তো এই মালু কাকা হাতে দা যখন নিচে মাটিতে ফেলে দেন, ঠিক তখনই শুরু হয় সমস্যা। এই তালের বাধা এবং দা নিচে ফেলে দেওয়ার পর বেশ কিছুটা সময় পার হয়ে যাচ্ছে, মালু কাকা গাছ থেকে আর নিচে নামে না। এদিকে নিচে নামার জন্য নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা ওনারা বলছেন যে কি রে, এ মালু নিচে নামে আয়। কিন্তু মালু কাকা উনি কোনোভাবেই নিচে নামছিলেন না, উনি নিচে নামতে পারছিলেন না। কারণ হচ্ছে মালু কাকা তাল গাছের যেখানেই পা দিচ্ছিলেন, মানে যে ডালটাতে পা দিচ্ছিলেন, তালের যে ডোগা বলি আমরা, যেটাই বলি না কেন, ডাল বলি, যেটাতেই পা দিচ্ছিলেন সবগুলো মনে হচ্ছে মানুষের শরীর। একটা মানুষ যদি আর একটা মানুষের শরীরের উপরে দাঁড়িয়ে থাকে,
যদি শরীরের উপর দাঁড়িয়ে হাঁটাচলা করে, একটা জায়গায় হাত, একটা জায়গায় পা, একটা জায়গায় কোমর, আর একটা জায়গায় ঘাড়, এরকম মনে হবে না? তার কাছে ওরকম মনে হচ্ছিল। যেখানেই সে হাত বা পা দেয় মনে হচ্ছে এটা মানুষের হাত, মানুষের পা, আর সে যেখানে দাঁড়িয়েছে মনে হচ্ছে কোনো একটা মানুষের পিঠের উপরে দাঁড়িয়ে আছে। এদিকে নিচ থেকে সবাই বলছে এই নিচে নাম, নিচে নাম। তিনি আবার মানে মালুকাকে উপর থেকে গালিগালাজ করছে, এই বেটা তোরা গাছে উঠে আমাকে ভয় দেখাচ্ছিস কেন? আমার সাথে মজা করতেছিস? এখন কি মজা করার সময়? তখন ওনার নিচ থেকে বলে, আরে কি বলিস, আমরা তো কেউ গাছে উঠি নাই, তোর তো তাল কাটা হয়ে গেছে, তুই নেমে আয়। তখন উনি বলেন যে আরে তোরা গাছে উঠিস নাই, তাহলে আমি এটা কি দেখতেছি, আমি এটা কি অনুভব করতেছি? আসলে কি দেখতেছি বলতে উনি তো মানে যতটুকু হালকা আলোতে দেখতে পাচ্ছেন মানুষের হাত পা বলে মনে হচ্ছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে তালের ডাল, কিন্তু পায়ের নিচের অনুভূতিটা ওই রকম ছিল। তখন ওদিকে নিচ থেকে বলছেন যে না আমরা তো কেউ উঠি নাই। তখন মূলত এই মালু কাকা প্রচন্ড ভয় পান। উনি বুঝতে পারেন সর্বনাশ, আমি তো একটা বিপদে পড়ে গেছি। এরপর উনি সাহস ধরে রাখেন এবং ওই অশরীরীর উদ্দেশ্যে গালিগালাজ করতে থাকেন যে এই বেটা আমারে ভয় দেখাচ্ছিস, এত বড় সাহস, আমাকে চিনিস, আমি এসব ভয় পাই না। তো এরপরও উনি চেষ্টা করছেন নামার জন্য, কিন্তু কোনোভাবেই গাছ থেকে নামতে পারছে না। কেননা আমরা যদি কোনো একটা মানুষের শরীর উপরে উঠি আমাদের ব্যালেন্সটা কেমন থাকে, মনে হচ্ছে এই বুঝি এই পাশে পড়ে যাচ্ছি, এই বুঝি ওই পাশে পড়ে যাচ্ছি। কারণ মানুষের শরীর উপর যদি কেউ দাঁড়ায় তার কিন্তু ব্যালেন্স থাকে না। তার কাছে কিন্তু ওরকম মনে হচ্ছিল। উনি মানুষের শরীর ছাড়া উনি যে কোনো একটা ডাল ধরতে যাবেন, ডাল ধরতে গিয়ে দেখেন ওটা একটা মানুষের হাত বা মানুষের পা, এরকম কিছু একটা, বা মানুষের মাথা, চুল ধরছেন, এরকম কিছু একটা, এরকম উনি ফিল করছেন। উনি তো কিছুই খুঁজে পাচ্ছেন না, বারবার চেষ্টা করে নিচে নামতে পারছেন। মনে হচ্ছে এই বুঝি উনি কাত হয়ে পড়ে যাচ্ছেন, অনেক কষ্টে নিজেকে ধরে রেখেছেন, মনে হচ্ছে উনি একটা মানুষের উপর বসে আছেন। এই জন্য মালু কাকা যখন বুঝতে পারেন যে তার হাত পাগুলো মনে হচ্ছে পিছলে পড়ে যাচ্ছে, ওনার শরীরটা অসাড় হয়ে যাচ্ছে, উনি শরীরের সব শক্তি হারিয়ে ফেলছেন, তখন মালু কাকা চিৎকার করে বলেন এই আমি আর নিচে নামতে পারতেছি না রে, আমার শরীর আর চলতেছে না, তোরা কেউ উঠায়। এরপর উপায়ন্তর যখন আর কেউ পাচ্ছিলেন না, তখন এই যে রাশেদ কাকা উনি বলেন যে এই তুই থাক, আমি আসতেছি, চিন্তা করিস না, আল্লাহ ভরসা। এই বলে এই রাশেদ কাকা গাছে উঠতে থাকেন। গাছে উঠতে উঠতে ওই গাছের মাথায় উঠে যান। ওই গাছে মাথায় ওঠার মতো সাহস কিন্তু রাশেদ কাকা ছিল না, কিন্তু তার বন্ধু ওইখানে বিপদে পড়েছে, তাকে তো আনতেই হবে। রাশেদ কাকা বুঝতে পেরেছেন কোন একটা সমস্যা, উনি উঠলে উনি একটা বিপদে পড়তে পারেন। তারপর বন্ধুকে বাঁচানোর জন্য উনি উঠে যান। উঠতে উঠতে মাথায় যখন উঠে গেছেন, তখন ওই রাশেদ কাকা বলছেন হে মালু, এই শোন, এই যে আমি, এই যে আমার মাথা, এই যে আমার ঘাড়, আমি গাছটা জড়ায় ধরে রাখছি, তুই আস্তে আস্তে আমার ঘাড়ের উপর বস। তো তখন এই মালু কাকা হাতড়ে হাতড়ে যখন মাথাটা টের পেয়েছেন যে এটাই তোর মাথা, তখন ওই রাশেদ কাকা বলছেন হ্যাঁ এটা আমার মাথা, তুই ওঠ, বয়। ছোট বাচ্চাকে যেভাবে কাঁধে নিয়ে মানুষ হেঁটে বেড়ায়, ঠিক ওইভাবে কাঁধে বসেছিলেন এই মালু কাকা রাশেদ কাকার ঘাড়ের উপরে। মালু কাকা তো একটু বেশ উঁচা লম্বা ছিলেন, ওনার বয়সটা অন্যদের থেকে একটু বেশি ছিল, কষ্ট হচ্ছিল রাশেদ কাকা। তারপর অনেক কষ্টে কোনোভাবে আস্তে 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 গাছ থেকে নেমে এসেছিলেন। একটু এদিক ওদিক হলে দুজনই নিচে পড়ে যেতেন এবং দুজনেরই মৃত্যু ছিল অবধারিত। এদিকে নিচে যখন সহি সালামত নামলেন, এরপর রাশেদ কাকা, আবেদ কাকা আর হচ্ছে এই নাজমুল ভাইয়ের বাবা, ওনারা তালকুর কেটে খাচ্ছিলেন। মালু কাকাকে তালকুর খাওয়ার জন্য বলা হলে উনি বলছেন যে না রে, আমার শরীরটা কেমন যেন করতেছে রে, আমার কিছু ভালো লাগতেছে না, আমি বাড়ি যাব। তখন সবাই মিলে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন, যে যার মতো বাড়িতে চলে গেলেন। তখন রাত হয়তো 1:30-2 বাজে আর কি। হঠাৎ করে পাড়ার মধ্যে চিৎকার চেঁচামেচি দৌড়া দৌড়ি শুরু হয়ে যায় যে মালু প্রচন্ড পরিমাণ অসুস্থ। তখন একজন হিন্দু ডাক্তারকে নিয়ে আসা হয়েছে, তার নাম হচ্ছে পরেশ ডাক্তার, যিনি এখনো বেঁচে আছেন। আর দামনাস নামক যে বাজারটা রয়েছে, দামনাস বাজারে এখনো তার চেম্বার রয়েছে। এই পরেশ ডাক্তারের বাবা, যার নাম ছিল শিরিষ ডাক্তার, তিনি অবশ্য মারা গেছেন, পাশের হিন্দু পাড়ায় তাদের বাড়ি। তো রাত 2টোর সময় এই শিরিষ ডাক্তারকে আসার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি রাত বেশি হওয়ার কারণে আসেন নাই বা আসতে পারেন নাই। পরেশ ডাক্তার এসেছিলেন। তো যাই হোক, গ্রামের লোকজন মালু কাকার বাসায় জড়ো হয়ে যায় তাকে দেখার জন্য। তো এদিকে নাজমুল ভাইয়ের বাবা, অন্য বন্ধুরাও সেখানে যান, গিয়ে দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য।
এই মালু কাকাদের ঘরে ছিল মাটি দিয়ে তৈরি চকি, মাটির চকি, মানে এইটা মাটি থেকে উঁচু করে ওইভাবে মাটির চকি তৈরি করা আর কি, যেমন আমরা সিঁড়ি তৈরি করি, তো ওই চকিটা একদম মাটি দিয়ে, নিরেট মাটি দিয়ে তৈরি করা। তো দেখা যাচ্ছে যে এই মালু কাকাকে কোনো এক অজানা শক্তি সেই চকি থেকে 5 থেকে 7 হাত উপরে তুলছে, আবার ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে রাবারের উপর তার শরীরটা জাম্পিং করছে। আর মালু কাকার পেটটা অনেক ফুলে গেছে, বারবার বলছে আমার পেট জ্বলে গেল রে, আমার পেট পুড়ে গেল রে, আমার পেট জ্বলে গেল, আমার পেট পুড়ে গেল, এরকম করে চিৎকার চেঁচামেচি করছে। তো রুমের মধ্যে যাওয়ার কোনো পরিবেশই ছিল না, বিশ্রী অবস্থা হয়ে গেছে, ভয়ে কেউ কাছে যাচ্ছে না, এমনকি মালু কাকার পরিবারের সদস্যদের মানে তার কাছে যেতে পারছিল না ভয়ে, এমন একটা অবস্থা। এমন পরিবেশ দেখে এই নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা কেউ তো ওই সময় ভয়ের স্বীকার করে নাই যে তারা কিছুক্ষণ আগে তালকুর খেতে ওই তাল গাছে গিয়েছিলেন। এরকম অল্প সময় হতে হতেই এই মালু কাকা এই যে পেট জ্বলে গেল, পুড়ে গেল বলতে বলতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মালু কাকার নাকি একটা অভ্যাস ছিল উপর হয়ে শুয়ে থাকা। মৃত্যুর সময় উনি বিছানায় বুক পেট রেখে, মানে পিঠ উপরের দিকে, হাত পা চারদিকে ছড়িয়ে উপর হয়ে শুয়েছিলেন। তার ঘাটটা মটকানোর মতো হয়ে গেছিল, চোখ দুটো অনেক বড় বড় করে তাকানো ছিল। এমন বিভীষিকাময় দৃশ্য আর যন্ত্রণাদায়ক মৃত্যু দেখে সে সময় অনেকেই ভয় পেয়েছিল। পুরো গ্রামের মানুষ এই নৃশংস মৃত্যু নিজের চোখে হতে দেখে কান্না করেছিলেন। এই ঘটনায় নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা প্রচন্ড কষ্ট পান। চোখের সামনে একজন বন্ধুর এমন করুণ মৃত্যু মেনে নেওয়া সত্যি অনেক কষ্টের। মালু কাকার মৃত্যুর পর ঘটনাটা জানাজানি হয়। ঘটনাটা অন্যদিকে মোড় নিতে পারত, তবে সেরকম কিছু হয়নি। মূলত এই সমস্ত কারণেই এই যে নাজমুল ভাইয়ের বাবা নতুন করে এই সমস্ত ঘটনা আর কাউকে বলতে চাচ্ছিলেন না। মালু কাকা বেঁচে থাকলে হয়তোবা আজকে নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকার মতো সুন্দর স্বপ্ন নিয়ে বেঁচে থাকতেন। বন্ধু বান্ধবদের মধ্যে মালু কাকা ছাড়া এই যে নাজমুল ভাইয়ের বাবা, রাশেদ কাকা, আবেদ কাকা, ওনারা সবাই জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটা একবার চিন্তা করুন, আসলে এটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, এই বিষয়ে কোনো তথ্য জানা যায় না। তবে এতটুকু জানা যায় ওই দাটা নিচে ফেলার পরই ঘটনাটা হয়েছিল। এমন হতে পারে ওই দাটা নিচে ফেলার পর নিচে কোনো কিছু ছিল যে মারা গেছে, যেটা ওরা বুঝতে পারেনি। আবার হতে পারে ওই তাল গাছে এমন কিছু ছিল, যেহেতু ওটা ভয়ানক ছিল, তারা ওখানে উঠেছে, জিনিসগুলো পেরেছে, যার কারণে মালু কাকার উপর প্রভাব বিস্তার করেছে। আপনারা একবার ভাবুন যে একটা মানুষ এত উঁচু একটা তাল গাছে উঠেছে, অথচ তার কাছে মনে হচ্ছে সে কোনো মানুষের পিঠের উপর দাঁড়িয়ে আছে, বারবার হাত পা পিছলে যাচ্ছে, এখনই পড়ে যাবে, যেটাই ধরে সেটা মানুষের হাত পা, ঘাড়, মাথা এরকম বলে মনে হয়। এরপর একটা মানুষের কেমন অনুভূতি হতে পারে। আর ওই রাতটাই তার যেই ভয়ঙ্কর মৃত্যু, এটা তো সকলেই দেখেছে। তাকে দেখা সেই পরেশ ডাক্তার এখনো জীবিত আছেন। এটাই ছিল ঘটনা। নাজমুল ভাই এই মুসলিম কাকা অর্থাৎ মালু কাকার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 157তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সজীব। উনি বর্তমানে টঙ্গীতে একটি চাকরি করছেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমদাবাদ গ্রামে। ঘটনাটি ওনার বাবার সাথেই ঘটেছিল 2010 সালের দিকে। ওনার বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। ওই সময় উনি 5 মিশালি ফলের ব্যবসা করতেন, ওই নান্দাইল বাজারে আর কি। যখন যে ফলের সিজন, তখন তিনি সেই ফলের ব্যবসা করতেন। তো প্রতিদিন ব্যবসা শেষ করে পরবর্তী দিন যেই ফলের যে চালানটা, এইটাও তো তাকে রেডি করতে হবে।
এই সমস্ত কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়িতে ফেরত আসতে আসতে ওনার রাত প্রায় 12টা 12:30 বাজতই। যেদিন বেচা কিনা ভালো হতো সেদিন আরো বেশি সময় লাগতো, আবার দেখা গেল যেদিন মাল আসতে দেরি হচ্ছে ওই দিনও অবশ্য দেরি হয়ে যেত। 2010 সালে ওনাদের ওই আমদাবাদ গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। আর এখনকার তুলনায় তখনকার অবস্থা একটু অন্যরকম ছিল। যেমন রাত 8টা বাজলেই সব বাড়িতে সবাই ঘুমিয়ে যেত। যেই বাড়ির পুরুষ মানুষগুলো বাজারে থাকতো তারাও রাত 10টার মধ্যে বাড়িতে ফেরত আসতো। তখনকার সময়ও রাত 10টা-11টা মানে তো অনেক রাত। শুধু এই সজীব ভাইয়ের বাবাই সবচাইতে দেরিতে বাড়িতে ফেরত আসতেন। অধিকাংশ সময় উনি একা একাই হেঁটে হেঁটে আসতেন। তো যেই রাত্রে ঘটনাটি ঘটে ওই রাত্রে ওনার দোকান বন্ধ করতে করতে রাত প্রায় 2টো বেজে যায়। ওনার যে গ্রাম ওই আমদাবাদ গ্রাম, ওই নান্দাইল বাজার থেকে আমদাবাদ গ্রামে যেতে হবে, তো সেই গ্রামের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। ওনাদের যে রাস্তাটা ছিল ইটের সলিং করা, মানে ইটের রাস্তাটা ছিল। রাস্তাটা আবার পুরনো হয়ে গিয়েছিল, জায়গায় জায়গায় ইট উঠে গেছে, খানা খন্দক ছিল, ভাঙাচোরা ছিল। ওই রাত্রে উনি যখন বাজার থেকে বাইরে বের হয়েছেন, বের হওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকেছেন তখন উনি রাস্তা কোনোভাবেই আর দেখতে পারছেন না। কোনো কারণে ওই দিন উনি টর্চ লাইটটা আনতে পারেন নাই। অন্যান্য দিন যতটুকু অন্ধকার থাকে অনায়াসেই উনি হেঁটে চলে আসতে পারেন, কিন্তু ওই রাত কি অমাবস্যা ছিল না কি ছিল উনি বুঝতে পারছিলেন না। খুব ঘুটঘুটে অন্ধকার ছিল, এমন গুমোট অন্ধকার, আগে কখনো এরকম অন্ধকার উনি হয়তো বা ফিল করেন নাই, এমনটাই মনে হচ্ছিল। উনি চিন্তা করছেন যে যাব কিভাবে, এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে না জানি কোন খানাখন্দকে পড়ে যায়, হাত পা না ভাঙে। উনি এইসব চিন্তা করছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু উনি আসলে ভাবেন নাই। তো উনি আস্তে আস্তে হাঁটছেন, কারণ ছোট বড় গর্ত আছে তো বিভিন্ন জায়গায় রাস্তায়। তো রাস্তার পাশ দিয়ে আবার ছোটখাটো জঙ্গলও আছে। আসার পথে আবার কয়েকটা মোড় পড়ে, এর মধ্যে 3 রাস্তার মোড় রয়েছে, 4 রাস্তার মোড় রয়েছে। তো প্রথমে পরে 4 রাস্তার মোড়। উনি যখন 4 রাস্তার মোড়ে আসছেন, ওই মোড়টা যখনই ঘুরেছেন তখন হাতের বাম পাশে যে একটা জঙ্গল সাইড রয়েছে ওর ভিতরে উনি একটা অদ্ভুত জিনিস দেখতে পান। উনি দেখতে পান সাদা ধবধবে একটা ঘোড়া। এত অন্ধকার চারদিকে, এই ঘোড়াটিকে উনি 10 থেকে 15 হাত দূর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। এতটা স্পষ্ট দেখতে পাচ্ছেন, ঘোড়াটির চোখের যে মণি এটা উনি দেখতে পাচ্ছেন। আর ঘোড়াটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তখনও হয়তোবা ঘোড়াটা এই সজীব ভাইয়ের বাবাকে দেখেনি, সে এক জায়গায় একটু নড়াচড়া করছে। যখন সজীব ভাইয়ের বাবা দাঁড়িয়ে যান, ঘোড়াটাকে দেখছেন, হঠাৎ করে ঘোড়াটার সাথে তো চোখাচোখি হয়ে যায়। তখন ওই ঘোড়াটা বারবার ঘাড় ঘুরিয়ে সজীব ভাইয়ের বাবাকে দেখছে। মনে হচ্ছে সজীব ভাইয়ের বাবাকে দেখে সেও অবাক হয়েছে যে তাকে এই লোক দেখে ফেলেছে। মনে হচ্ছে সেও ভাবতে পারছে না তাকে কেউ দেখে ফেলেছে। তখনও কিন্তু সজীব ভাইয়ের বাবা চিন্তা করতে পারেননি এটা প্যারানর্মাল কিছু হতে পারে। চিন্তা করছেন হয়তো বা কারো ঘোড়াই হবে। হঠাৎ করে তার মনে পড়ে যে আরে আমাদের গ্রাম কেন, আশেপাশে 10 গ্রামের মধ্যেও তো কোনো ঘোড়া নেই, আর সাদা ঘোড়া তো উনি কখনো দেখেনি নাই বিগত মানে বহু বছর ধরে। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা কি ঘোড়া না অন্য কিছু? ঠিক তখনই ওনার বাবার শরীরে ভয়ের স্রোত বয়ে যায়, শরীর দিয়ে ঘাম বের হতে থাকে। সাহস করে আবারও সেই ঘোড়াটার দিকে তাকান, দেখতে পান এবার ঘোড়াটিও এক দৃষ্টিতে মানে এক ধ্যানে ওনার বাবার দিকে তাকিয়ে আছেন। এত ভয়ের মাঝে ওনার বাবা যা সূরা কিরাত জানতেন সেগুলো তো পড়ছেন, পরে শরীর বন্ধ করছেন। এবার মনে হচ্ছে ঘোড়াটি রেগে গিয়েছে। 2 পা উঁচু করে, ঘোড়া যেভাবে ডাকে সেভাবে ডাকছে। ঘোড়া অনেক সময় রেগে গেলে 2 পা উঁচু করে পেছনে 2 পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, ঠিক ওইভাবে সে সেটা করছে। আর ওই অবস্থাতে মানে পেছনের 2 পা দিয়ে হেঁটে হেঁটে, মানে সামনে 2 পা উঁচু করে পেছনে 2 পা হেঁটে হেঁটে চিৎকার করতে করতে সজীব ভাইয়ের বাবার দিকে এগিয়ে আসছে। সজীব ভাইয়ার বাবা তখন চিন্তা করছেন, আমি যদি এখন দৌড় দেই এটা সাথে আমি দৌড়ে পারবো? চারপাশে এত অন্ধকার, আর এই রাস্তায় যে খানাখন্দক আছে, আমি তো এর ভিতরে মুখ থুবড়ে পড়ে আমার হাত পা আর কিছুই আস্ত থাকবে না, মাথায় আঘাত লেগে এখানেই আমি মারা যেতে পারি। এদিকে ভয়ে ওনার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা। তখন উনি আরো একটা জিনিস দেখতে পান, ওই ঘোড়াটা এগিয়ে আসতে আসতে একদম 3 থেকে 4 হাতের ব্যবধানে চলে আসছে। এবার তো ওনার আরো ভয় লাগে, ওনার হাত পা অবশ হতে শুরু করে। এদিকে জোরে জোরে দোয়া পড়ছে, এতক্ষণ তো মনে মনে পড়ছে, এবার জোরে জোরে দোয়া পড়ছে, আল্লাহকে রাখছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সবকিছু কিন্তু
এমন ভাবে হচ্ছে, ওনার চোখের সামনে হচ্ছে। এর মাঝেই কিন্তু ওনার বাবা আস্তে আস্তে হাঁটছেন। আর ঘোড়াটিকেও কিন্তু ওনার বাবা এতটা বুঝতে দেননি যে ওনার ভয়ের মাত্রাটা, যে আসলে কোন মাত্রা উনি ভয় পেয়েছেন। উনি আস্তে আস্তে আগাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন। কিছুটা সময় পর পেছন দিকে তাকিয়ে দেখেন সেই ঘোড়াটি নাই, মানে সবকিছু স্বাভাবিক। ঝিঝি পোকার ডাকের শব্দ উনি শুনতে পেলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলেন, আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ বাঁচিয়েছেন। এরপর উনি আবার বাড়ির দিকে আগানো শুরু করেন। এরপরে আর একটা মোড় আছে, সেই মোড়ে যখন চলে আসছেন, তো ওই মোড়ে আসার পর ওই মোড়ে হাতের বাম পাশে ছিল এক চিলতে ধানি জমি, এরপর আর একটা জঙ্গল রয়েছে। তো সেই ধানি জমির জায়গা থেকে একটা পুকুর, সেই পুকুরের এক পাশে একটা জঙ্গল, জঙ্গলটা পুকুর ঘেঁষে। তো প্রথম ভয়টা কাটিয়ে ওনার বাবা যখন সেই পুকুরের কিনারার কাছাকাছি বা সমান সমান এরকম একটা জায়গা নিয়ে আসছেন, তখন ওনার বাবা দেখতে পান আর একটা ভয়ঙ্কর দৃশ্য। ওনার হাতের বাম পাশে পুকুরের ওই পারে জঙ্গলের সাইড একটি বাঁশঝাড় রয়েছে। বাঁশঝাড়টা পুকুরের কোনায় মনে হচ্ছে একদম ঝুলে আছে। আসলে কিন্তু বাঁশঝাড়টা কোনোভাবেই ঝুলে ছিল না, উনি অন্যান্য সময় যখন গিয়েছেন তখন কিন্তু এটা দেখেননি। আর এই যে কিছুক্ষণ আগে একটা বিকট অন্ধকার ছিল, এখন কিন্তু ওরকমটা মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে উনি অন্ধকারের মধ্যেও অনেক কিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। ওই বাঁশঝাড়ের ওখানে দেখা যাচ্ছে ওই সাদা ঘোড়াটা দাঁড়িয়ে আছে, সেটা তার মতো করে শব্দ করছে, চিৎকার করছে। মাঝে মাঝে দু পা উঁচু করে, পেছনে দুই পায়ের উপর ভর করে দু পা উঁচু করে দাঁড়িয়ে বাঁশের উপর দিয়ে লাফালাফি করছে। আর ওই সময় উনি দেখেন এই বামন আকৃতির কিছু মানুষ বাঁশঝাড়ের উপর থেকে পুকুরে লাফ দিচ্ছে। পুকুরে লাফ দিচ্ছে, কিন্তু লাফ দেওয়ার পর কেউ আর ভেসে উঠছে না। আর ঘোড়াটা কিন্তু ওই অনবরত বাঁশের এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে আর চিৎকার করছে। এত অন্ধকারের মধ্যেও এই যে এই জিনিসগুলোকে উনি দেখছেন, শনাক্ত করতে পারছেন, আসলে কি ওনার চোখে আলাদা কোনো শক্তি চলে এসেছিল যার কারণে উনি দেখছেন? আরো একটা ব্যাপার, উনি চোখ সরাতে পারছেন না চাইলেও, কোনো একটা আকর্ষণ কাজ করছে, উনি তাকিয়েই আছেন এগুলোর দিকে। বামন আকৃতির মানুষগুলো এই যে বাঁশের উপর থেকে ঝপাস ঝপাস করে লাফিয়ে পড়ছে পানিতে। তো এইসব দেখতে দেখতে ওনার বাবার সারা শরীর কিন্তু ঘেমে একদম ভিজে গেছে। তো ওনার বাবা যখন 3 রাস্তার মোড়ে পৌঁছে গেলেন, এবার রাস্তার যেই মোড়, ওখানে 3 রাস্তা 4 রাস্তা তো ছিলই। তো রাস্তার মোড়ের বাম সাইডে পুকুরের পাশ ঘেঁষে যে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে একটা রাস্তা, ওই জঙ্গলটা পেরিয়ে হাতের ডান পাশে মোড় নিলে ওনাদের বাড়ি। তো সেদিন রাস্তার মোড় থেকে ওনাদের বাড়ি আসতে বেশ কষ্টই পেতে হয়েছিল। আর ওখান থেকে বাড়িতে আসতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো ওনার বাবা ভাবছেন জঙ্গলের ভেতরে সেই 2-3 মিনিটের রাস্তাটা কিভাবে পার হবেন, বা 3-4 মিনিটের রাস্তা কিভাবে পার হবেন, এসব ভাবতে ভাবতে আবারও সেই বাঁশঝাড়ের দিকে একবার তাকালেন। এবার দেখলেন সেখানে কিছুই নাই। তো এতক্ষণ যে অবয়বগুলো দেখছিলেন সেখানে এক অন্ধকার গুমোট অবস্থা। আকাশ মনে হচ্ছে এবার কিছুটা আলোকিত। আলোকিত এই কারণে বলছি, এবার মনে হচ্ছে আকাশে কিছুটা চাঁদ দেখা যাচ্ছে। আর এই আলোর মধ্যে দৈত্যাকার এই বাঁশঝাড়টা দাঁড়িয়ে আছে। আবারও চারপাশে ঝিঝি পোকার শব্দ। অদ্ভুত ব্যাপার হলো, যখনই ওই ঘোড়াটা এবং ওই বামনগুলো আসে, বা এর আগে যখন দেখেছিলেন বা পরে দেখলেন, ওই সময় আশেপাশে কোনো ঝিঝি পোকার শব্দ উনি শোনেন নাই। মনে হতো যে ওই ঝিঝি পোকার শব্দগুলো এখন আর শোনা যাচ্ছে না। আসলেই কি তাই, নাকি আসলে ঝিঝি পোকাগুলো ডাকা বন্ধ করে দিয়েছিল? আল্লাহর নাম নিয়ে ওনার বাবা জঙ্গলটা পেরিয়ে বাড়িতে আসেন। জঙ্গলের ভেতরে উনি আর কিছু দেখেন নাই। ওই জঙ্গলের ভেতরে কিন্তু ভয়ঙ্কর কিছু দেখার কথা ছিল, কিন্তু ওইখানে উনি কিছু দেখেন নাই। তো ওনার বাবা বাড়িতে এসে সজীব ভাই দাদিকে ডাক দেন। দাদি ঘর থেকে বের হয়ে এসে বলেন যে, কি রে, এত রাত হলো কেন দোকান বন্ধ করতে করতে? তখন ওনার বাবা দেখলেন যে রাত তখন প্রায় 3:30 বাজে। তখন ওনার দাদির কাছে সবকিছু খুলে বলেন। তখন ওনার দাদি বলেন, তুই এগুলোর দিকে তাকাইছিলি কেন? এগুলোর দিকে তাকাইতে নাই, তাকালে অনেক ক্ষতি হয়ে যায়। আর যেহেতু এইগুলো দেখছিস, তাড়াতাড়ি গোসল করে নে, গোসল করে ঘরে আয়, তারপর খাওয়া দাওয়া করবি। তো অদ্ভুত ব্যাপার হলো যে ওনার বাবা যে জিনিসগুলো দেখেছেন, এগুলো নাকি সজীব ভাইয়ের দাদি অনেক আগেই দেখেছেন, কিন্তু কখনো কাউকে বলেন নাই। এটা ঘটার পর ওনার দাদি বলেছিলেন যে উনিও নাকি এগুলো দেখেছিলেন। তো যাই হোক,
ওনার বাবা গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আল্লাহর রহমতে ওনার বাবার কোনো ক্ষয়ক্ষতি হয় না, জ্বরও হয়নি। সাধারণত এই ধরনের ভয় পেলে মানুষের জ্বর হয়, আবার অনেকে মারাও যায়। আল্লাহর রহমতে ওনার বাবার তেমন কিছু হয় নাই। এটা ছিল ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তবে ঘটনা এখানে শেষ না। এই ঘটনার পর ওনার বাবা কিছুদিন কি করেছেন, খুব তাড়াতাড়ি দোকান বন্ধ করে মানুষের সাথে বাড়িতে ফিরতেন। উনি তো আগে একা একা ফিরতেন, যেমন মানুষের সাথে ফিরতেন। এইভাবেই বেশ অনেকগুলো দিন কেটে যায়। ওনার বাবা প্রায় ভুলেই গিয়েছিলেন সেই আগের ঘটনাটা। আবার তার মধ্যে আগের অভ্যাসটা ফেরত আসে, আবার দেরিতে দোকান বন্ধ করা। তো এভাবে উনি দোকান দেরিতে বন্ধ করতেন। আসলে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি উনি তো একা, কামাই রোজগার তো করতে হবে। তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলে তখন কিন্তু বেচা কেনাও কম হয়। অনেক সময় রাতের বেলা বাস থেকে যে লোকগুলো নামে তারা বাড়িতে যাওয়ার সময় অনেক ফলমূল কিনে নিয়ে যায়, এই জন্য রাতের বেলাও বেচা কেনাটাও একটু বেশি হতো। এখন তাড়াতাড়ি দোকান বন্ধ করলে তো আর সে বেচা কেনা হবে না। এই কারণে মূলত আস্তে আস্তে আবার সেই আগের অভ্যাসটাতে উনি ফেরত আসেন। তো এইভাবে তেমন একদিন ওনার বাবা রাতের বেলা বাড়িতে ফিরছেন, রাত প্রায় 1টা বাজে তখন। তো বাজারে ব্যাগ ছিল, জ্যোৎস্না রাত ছিল অবশ্য ওই রাতটা, চারপাশে চাঁদের আলো বেশ ভালোই ছিল। তো মেইন রোড থেকে নেমে গ্রামের রাস্তা উনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে ওই 4 রাস্তার মোড় ক্রস করে 3 রাস্তা, তো ওইখানে যে পুকুর রাস্তার মোড়ে, তারপরে বাসার বা এরকম কিছু আছে আর কি। তো পুকুরের প্রথম কোনায় কিছু একটা জুড়ে জমাট বাঁধা অন্ধকারের মতো মনে হচ্ছে, মানে সব জায়গায় মনে হচ্ছে জ্যোৎস্নার আলো আছে, ওই জায়গাটাতে একটা জমাট বাঁধা অন্ধকার। চারপাশে এত আলো কিন্তু চাঁদের আলো মনে হচ্ছে ওই জায়গাতে ঢুকতে পারছে না। ওনার বাবা কিছুটা কৌতূহলী ভাব নিয়ে এগিয়ে গিয়ে দেখতে চাইলেন আসলে জায়গা জিনিসটা কি আছে। তো ওই অন্ধকারটার 4-5 হাত দূরে যখন উনি আছেন তখন উনি চমকে ওঠেন, ভীষণ ভয় পেলেন। উনি সমস্ত শরীর লোমগুলো দাঁড়িয়ে গেল। উনি দেখতে পেলেন একটা বিশাল মুখ সেই অন্ধকারটা জুড়ে দাঁড়িয়ে আছে, কোনো শরীর নাই, গলা থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে শুধু গলার নিচের জায়গাটা কালো ধোঁয়ায় ঢাকা, শুধু মুখমণ্ডলটা দেখা যাচ্ছে। সেই মুখটা এতটা বিভৎস সেটা সহ্য করার মতো না। এই ভয়ঙ্কর মুখটা মাটি থেকে প্রায় 30 ফুট উঁচু হবে। লম্বা সেই বিভৎস মুখের 2টা চোখ প্রায় বড় বড় সাইজের মিষ্টি কুমড়ার মতো বড় হবে, সেগুলোর ভেতরে টকটকে লাল আলো জ্বলছে। আর ওই মুখটা নাকি খুব ভয়ঙ্কর এবং বিশ্রীভাবে ওনার বাবার দিকে মুখ করে হা করে তাকিয়ে আছে। এই মুখের ঠোঁটগুলো নাকি খুবই বিভৎস, মনে হচ্ছে যে ওনার বাবাকে এখনই গিলে খাবে। আর আস্তে আস্তে ওই মুখটা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক ভয় পান, দৌড়াদৌড়ি করতে থাকেন। এবার ভয়টা অনেক বেশি পেয়েছেন, কারণ এরকম একটা জিনিস দেখেছেন, এরকম একটা মুখ হা করে আছে তার দিকে এগিয়ে আসছে। এটা কি দেখে ভয় পাবে না এমন লোক কি পাওয়া যাবে? সমস্যা হলো কি, ওনার বাবার যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা অবরোধ করেই কিন্তু ওই মুখটা হা করে আছে। এভাবে উনি দাঁড়িয়ে আছেন, ওই মুখটা মনে হচ্ছে এগিয়ে আসছে, কিছুটা আগায় কিছুটা পেছায়, পরিপূর্ণভাবে আগায় আসতে পারছে না। উনি তো দৌড়াদৌড়ি পড়ছেন। এভাবে 15 থেকে 20 মিনিট ধরে একই অবস্থা চলতে থাকে। একটা পর্যায়ে এসে চোখের সামনেই কালো ধোঁয়ার মতো ভ্যানিশ হয়ে যায়, আস্তে আস্তে মিলিয়ে যায়। মনে হলো ওখানে আবার চাঁদের আলো পড়ছে। ওনার বাবা দেখেন আবার আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে চতুর্দিক। আল্লাহর অশেষ রহমতে এবারও কোনো ক্ষতি ছাড়া উনি বাড়িতে ফেরত আসেন। তো ওই সময়ে ওনাদের পরিবারে মোট 7 জন ছিল, ওনার বাবা সহ। এই 7 জন মানুষ একজনের ইনকামের উপর নির্ভরশীল। ওনার বাবার যদি কোনো কিছু হয়ে যেত তাহলে ভয়ঙ্কর ক্ষতির মুখে ওনারা পড়ে যেতেন। ভাই বোনরা সবাই ছোট ছিল ওই সময়। তো সবকিছু আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। তো ওনার বাবা তো এখন অবশ্য ফলের বিজনেস করে না, যে কৃষি জমিগুলো আছে সেগুলো টুকটাক দেখাশোনা করার চেষ্টা করেন, এখন তো বয়স হয়ে গেছে। তো এটাই ছিল ঘটনা। আল্লাহ তাআলা ওনার বাবাকে দীর্ঘ হায়াত দান করুন, সুস্থতার সাথে যেন উনি আরো অনেক দিন আমাদের মাঝে জীবিত থাকেন। ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাইকে। আশা করছি ওনার বাবার সাথে এবং ওনার দাদির সাথে ঘটে যাওয়া আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 157তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়।
প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম আমাদের এবারে থার্সডে নাইটের 157তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর ঘটনা যদি পাঠাতে চান তাহলে লিখে বা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD, afnanthehorrorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনাও কিন্তু ইতোমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ, ওনার বাড়ি মাগুরা জেলায়। উনি বাংলাদেশের স্বনামধন্য প্রথম সিরিয়ালের একটি পত্রিকায় চাকরি করছেন, থাকছেন ঢাকাতেই। তো এই ঘটনাটি উনি ওনার ছোট দাদির কাছ থেকে শর্ত সাপেক্ষে সংগ্রহ করেছেন। বেশ কিছু বিষয় প্রকাশ করতে নিষেধ করেছিলেন ওনার দাদি, তো সেভাবেই উনি ঘটনাটি সংগ্রহ করেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন। তো এটা একটা পারিবারিক ঘটনা। তো দাদির মেয়ে আর ওই বাড়ির নতুন বউ মূলত প্রথম যে ভয়ের মুখোমুখি হয়েছিলেন সেই ঘটনাটি দিয়ে শুরু করছি। তো একজন নাম হচ্ছে সুমি আর নতুন বউয়ের নাম হচ্ছে সুমনা। ঘটনাটি ঘটে 2024 সালের শেষের দিকে, খুব বেশি দিন আগের কথা না। তো ঘটনা শুরু করার আগে জায়গাটির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। ওনাদের বাড়ির পেছনে মাঝারি সাইজের একটা ভিটা রয়েছে, ওই ভিটাটা গুজর ভিটা নামে পরিচিত। ভিটায় ওনার দাদার আমলের বড় বড় আম গাছ রয়েছে আর বেশ পুরনো বাঁশঝাড়ও রয়েছে। এই ভিটাটা কেন্দ্র করেই মূলত ঘটনা। তো এই যে গুজর ভিটা, এই শব্দটা মনে রাখবেন বা ভিটার কথাটা মনে রাখবেন লিসেনার্স। তো ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে ছোট দাদার বাড়ি। সবে মাত্র 1 বছর হয়েছে ওনারা বাড়ি করেছেন। ছোট দাদারা নতুন বাড়ি করে থাকা শুরু করেছেন। তো ওনাদের বাড়ি রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ ওনাদের বাড়ি বলতে এই যে আমাদের মিকাইল আহমেদ ভাই, ওনাদের বাড়ির রাস্তার পশ্চিম পাশে, আর ছোট দাদাদের বাড়ি রাস্তার পূর্ব পাশে। সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে সমস্যা শুরু হতে লাগলো দাদাদের বাড়িতে। তো দাদার পরিবারে তার এক ছেলে এবং 2 মেয়ে রয়েছে, সাথে নতুন বউ। ছেলে চাকরির কারণে ফরিদপুর থাকতো। তো দাদার বাড়িটার বর্ণনাটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দাদার বাড়িটা ফুল বিল্ডিং করে তৈরি করেছেন। উপরে টিন শেড, 3টা রুম, রুমের সাথে একটা ওয়াশরুম, বারান্দায় গ্রিল সিস্টেম করা, বাইরে উত্তর পাশে রান্নাঘর, রান্নাঘরের সাথে ছোট্ট একটা আম গাছ। নতুন বাড়িতে আসার পর লাগিয়েছে আর কি। তো রান্নাঘরের পেছনের দিকে বড় একটা বিল রয়েছে। বিলের ভেতরে এক পায়ে দাঁড়িয়ে আছে বেশ বড় মোটা সোটা একটা তাল গাছ। এখানে আষাঢ় মাসে চারদিকে পানি থই থই করে, খুব মনোরম পরিবেশ থাকে। এলাকার লোকদের মধ্যে কিন্তু ভালো একটা সুসম্পর্ক এবং একতাও রয়েছে। বর্ষার সময় এলাকার মানুষেরা একসাথে বিলে মাছ ধরে থাকে। আর যখন চৈত্র মাসের খরা হয়, কৃষকরা চাষাবাদ আর কি বা চাষাবাদ করে আর কি। এখানে তাল গাছ এবং বিলকে কেন্দ্র করে কিন্তু আরো অনেক ঘটনা রয়েছে। যাই হোক, এটা আমরা সময় করে হয়তো পরে জানতে পারবো মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে। তো এত কিছুর বর্ণনা দেওয়ার পিছনে কারণও রয়েছে, তাহলে এই ঘটনাটা বুঝতে সুবিধা হবে, কারণ এই প্রকৃতির সাথে এই ঘটনার একটা যোগসূত্র রয়েছে। তো এই যে দাদির যে মেয়ে সুমি, তার সামনে এসএসসি পরীক্ষা। বারান্দায় পড়ার জন্য একটা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যখন বিদ্যুৎ থাকে না, বাইরে টেবিলে লেখাপড়া করে থাকে, একটু বাতাসও লাগে। ঘরে তো আর তখন ফ্যান চালানো যায় না। আর গ্রামের বিদ্যুতের অবস্থা তো আমরা জানি, 1 ঘন্টা থাকে, তার 1 ঘন্টা থাকে না, বা 1 ঘন্টা থাকে 3 ঘন্টা থাকে না, এরকম অবস্থা আর কি। তো একদিন রাত্রে সুমি পড়ছিল। রাত তখন 9টা কি 10টা বাজবে। গ্রামের 9টা 10টা মানে তো অনেক রাত। তো লেখাপড়া করছিল বারান্দায় টেবিলের উপর। বেশ কিছুক্ষণ পড়ার পর বাইরে থেকে একটা গরম দমকা হাওয়া এসে সুমির গায়ে লাগে। তার কিছুক্ষণ পর থেকে সুমির মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। এমন যন্ত্রণা হয় সুমি আর পড়তেই পারছিল না। মাথা চেপে ধরে পড়া বাদ দিয়ে সুমি ঘরের ভেতরে চলে যায়। এদিকে দাদি কিন্তু তখনও জেগে। তখন দাদি সুমিকে বলে যে, সুমি পড়া শেষ হয়ে গেছে নাকি তোর? সামনে এসএসসি পরীক্ষার পড়বি না? তুই ঘরের ভেতরে গেলি কেন?
তখন সুমি দাদিকে জানায় তার নাকি প্রচুর পরিমাণে হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এই জন্য সে এখন আর পড়তে পারবে না। তখন দাদি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে রাতের খাওয়া শেষ কর, ঘুমায় পড়, আর মাথা ব্যথার ওষুধ আছে, এটাও খেয়ে ঘুমিয়ে পড়। তো সুমি সেটাই করে, রাতের খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লো সুমি। প্রথমে সবাই মনে করেছিলেন যে এটা সাধারণ মাথা যন্ত্রণা, সামনে এসএসসি পরীক্ষা, পড়ার চাপ, হতেই পারে মাথা যন্ত্রণা, ঠিক মতো ঘুমও হচ্ছে না পড়ার চাপের কারণে। কিন্তু ধারণাটা ছিল ভুল। সেদিন রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সুমি তো রাতে ঘুমিয়ে আছে, রাত তখন গভীর, রাত তখন 2টো কি 3টা বাজবে আনুমানিক। সুমি ভয়ঙ্কর স্বরে দেয় এক চিৎকার। চিৎকার শুনে সবাই তো যায় দৌড়ে সুমির ঘরে, গিয়ে দেখে সুমি মুখের উপর হাত দিয়ে কান্নাকাটি করছে আর বলছে, আম্মু আমাকে বাঁচাও, ও আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলবে, কি ভয়ঙ্কর চেহারা, উফ আমি সইতে পারছি না। সুমির কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে, দাদি তো ফু দিয়েছেন। দাদি জিজ্ঞেস করেন, কি হয়েছে, চিৎকার দিলি কেন, খারাপ স্বপ্ন দেখলি নাকি? তখন সুমি মুখের উপর থেকে হাতটি নামিয়ে ওনাদেরকে যেটা বলে, এটা শোনার সাথে সাথে ওনারাও ভয় পেয়ে যান। সুমি তখন ঘুমিয়েছিল, গরম লাগছিল। সুমি প্রথমে মনে করেছিল বিদ্যুৎ চলে গেছে, হয়তো এই জন্য গরম লাগছে, কারণ ফ্যান তো ছিল মাথার উপরে। কিন্তু ঘুম ভেঙে সুমি দেখতে পায় তার ঘরের দরজার সামনে ভয়ঙ্কর 2 থেকে 3 ফুট উচ্চতার লাল আগুনের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই মুখটাকে শেয়ালের মতো না বিড়ালের মতো, এটা ঠিক বুঝতে পারছে না। চোখ দুটো সবুজ, জল করছে, সুমির দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসির কোনো শব্দ হচ্ছে না। এমত অবস্থায় সুমি তার শরীরটাও নাড়াচাড়া করতে পারছিল না, চিৎকারও দিতে পারছিল না। মনে হচ্ছে সুমির পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছে, কি করবে বুঝতে পারছে না। দোয়া দরুদ পড়বে, সেটাও বের হচ্ছে না মুখ দিয়ে। আগুনের মতো অবয়বটি আস্তে আস্তে সুমির কাছে আসতে থাকে, সুমির গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরক্ষণে আল্লাহর রহমতে সুমির মুখ দিয়ে আয়াতুল কুরসি বের হতে থাকে। আয়াতুল কুরসি সে পড়তে থাকে। যেই না শুরু করেছে আয়াতুল কুরসি পড়া, তাৎক্ষণিকভাবে সুমি দেখে যে ওই জিনিসটা দরজা ভেদ করে গড়গড় গড়গড় শব্দ করতে করতে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সুমি চিৎকার দিয়ে ওঠে। এটা শোনার পর দাদি, তারপর দাদা, ওনারাও তো ভয় পাইছেন অনেক। হঠাৎ করে এই বাড়িতে কি শুরু হলো? এতদিন তো কোনো সমস্যা হয়নি, প্রায় 1 বছর হয়ে গেল, কোনো সমস্যা হলো না, হঠাৎ করে কি শুরু হলো? তো পরের দিন সকালবেলা থেকেই সুমির প্রচন্ড জ্বর আর পেট ব্যথা। স্থানীয় মসজিদের হুজুরকে ওনারা নিয়ে আসছেন। তো হুজুর তো হুজুরের মতো ঝাড়ফুঁক করে দিয়েছেন, পানি পড়া দিয়েছেন, সাময়িকভাবে ঘরটি বন্ধও করে দিয়ে গেছেন। ঘর বন্ধ করে দেওয়ার পরে কিছুটা উপকার হয়েছিল, ওই অবয়বটিকে আর ঘরের মধ্যে দেখা যাচ্ছিল না। কিন্তু এই অবয়বটির অত্যাচার থেকে কিন্তু রেহাই পাচ্ছিল না ওনারা। সুমি পুরোপুরি ঠিক হয় না। পরের দিন রাত্রে সুমির যে ভাবি সুমনা, নতুন বউ আর কি যিনি, তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তো বের হয়ে সুমনা দেখতে পান যে ঘরের বাইরে রান্নাঘরের পাশে যে ছোট একটা আম গাছ রয়েছে, এই আম গাছের নিচে 2 থেকে 3 ফুট উচ্চতার একটা জিনিস দাঁড়িয়ে আছে, অবয়ব। মনে হচ্ছে এই অবয়বটা আগুনের গোলার মতো, দূর থেকে গড়গড় গড়গড় শব্দ করছে আর এই সুমনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তো ওয়াশরুমটা তো আর ঘরের বাইরে ছিল না, ঘরের বাইরে বলতে গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে থাকে, এটা তো ওরকম ছিল না। এটা 2024 সালের ঘটনা বলছি। ওয়াশরুমটা ওই ঘরের সাথেই লাগোয়াভাবে তৈরি করা হয়েছিল আর কি, উঠোনও যেতে হয় না এমনটা আর কি। তো উনি ওইখান থেকে ওটা দেখে এমন জোরে এক চিৎকার দিচ্ছেন, ওইখানে অজ্ঞান হয়ে গেছেন ওয়াশরুমের বাইরে। তখন ওই দাদি দাদা বাইরে আসছেন, এসে সুমনাকে ঘরে নিয়ে গেছেন, মাথায় পানি দিচ্ছেন, দোয়া দরুদ পরে ফুট দিচ্ছেন, মুখের উপর পানি ছিটাচ্ছেন। কিছুক্ষণ পর সুমনার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে কি ঘটনা ঘটেছে সেটা সকলকে জানায়। তখন ওই যিনি দাদা, উনি বলছেন যে না, এইভাবে তো চলে না, আর একটা দিনও চলা যায় না, এইভাবে কি চলা যায়? বাড়ির মহিলারা এরকম একটা ঝুঁকির মধ্যে আছে, কিন্তু কিসের জন্য এসব হচ্ছে তা তো বুঝতে পারতেছি না। ভালো কোনো হুজুরের সন্ধান করতে হবে, সাধারণ হুজুর দিয়ে কাজ হবে না। পরের দিন সকাল থেকে এই যে সুমনা, তারও জ্বর, প্রচন্ড রকমের পেট ব্যথা। স্থানীয় মসজিদের হুজুরকে আবারও নিয়ে আসা হয়। হুজুর এসে একই কাজ করে, ঝাড়ফুঁক পানি পরা দেয়, বলে যে বদ জিনের নজর পড়েছে তো আপনাদের বাড়িতে, এই জন্য এরকম হচ্ছে। তবে হুজুর বলে যান আরো ভালো কোনো হুজুর দেখাতে হবে, উনি এত কঠিন কাজগুলো করতে পারেন না, এটা উনি জানেন না আর কি, এটা ওনার সাধ্যের বাইরে। এরপর তো সবাই মিলে খোঁজ খবর করছেন, দাদিও খোঁজ করছেন, দাদাও খোঁজ করছেন, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ করছেন, ভালো কোনো হুজুর কবিরাজের সন্ধান পাওয়া যায় কিনা। তো
তো এরকম একটা ভীতিকর পরিবেশ কিন্তু চলতে থাকে ওইখানে। এমনকি এই দাদিও ভয় পেয়েছিলেন। পরের দিন রাত বেশ গভীরই ছিল, মূলত গভীর রাত থেকে সমস্যাটার সম্মুখীন হতে হতো ওনাদেরকে। তো পরের দিন রাতের বেলা হঠাৎ করে দাদির ঘুম ভেঙে যায়। ওনাদের টিনের চালের উপর ঢিল পড়ার শব্দে মূলত ঘুমটা ভেঙে গিয়েছিল। তো রাতে কোনো শব্দ হলে সেটা একটু জোরেই শোনা যায়। 2 থেকে 3টা ঢিল পর পর ওনাদের টিনের উপর এসে পড়ে। তখন ঠন ঠন শব্দ হয়ে টিনের উপর এইরকম ঢিল পড়ে যেরকম শব্দ হয় আর কি। তো পরক্ষণে উনি বাইরে বারান্দায় এসে দাঁড়িয়েছেন শব্দের উৎস খুঁজতে। উনি দেখতে পান রান্নাঘরের পেছনে যে বিলটা রয়েছে, ফুটবলের মতো গোল আকৃতির একটা আগুনের গোলা ওনাকে দেখে উপরের দিকে উঠে সেই বিলের ভিতরের দিকে চলে গেল। যেতে যেতে তাল গাছের দিকে ভাসতে ভাসতে চলে গেল আর কি। তো উনি দূর থেকে চিৎকার দিয়ে বলতে থাকে, রে কে রে তুই, আমাদেরকে এত বিরক্ত করতেছিস কেন, আমরা কি তোর কোনো ক্ষতি করছি? এরকম ভাবে চিৎকার দিয়ে মানে উনি বলছেন। আসলে ব্যাপারটা কি যে উনি খুব রাগ হয়েছিলেন, ভয়ের চাইতে রাগ হয়েছেন বেশি। কারণ পরিবারে এই কয়েকজন মানুষ প্রতিনিয়ত এরকম সমস্যা চলছে, এই জন্য দাদি রাগ করে কথাগুলো বলেছিলেন। পরের দিন সকাল থেকে দাদির শরীরও খারাপ, জ্বর, প্রচন্ড রকমের পেট ব্যথা। আবারও সেই মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। উনি ঝাড়ফুঁক করেন, তবে উনি একটা সুসংবাদ দেন। উনি বলেন যে ওনাদের পশ্চিম পাড়ায় যে মাদ্রাসা রয়েছে ওখানে একজন হুজুর রয়েছেন। তো উনি বেশ ভালো প্যারানরমাল সমস্যার সমাধান করেছেন এর আগে। তো ওনাকে এই বিষয়টা জানানো যেতে পারে, আল্লাহর রহমতে আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে। তখন সেই হুজুরের কাছে যাওয়া হয়, হুজুরকে সবকিছু বলা হয়। তখন হুজুর বলেন, ঠিক আছে, আপনাদের বাড়িতে এসে কাজটা করতে হবে। তো হুজুর বাড়ির ঠিকানা রেখে দেন, আর এই কাজটা রাতে করতে হবে এটা হুজুর বলেন। তো হুজুর মূলত তার অনুগত কিছু জিনের সাথে পরামর্শ করার জন্য সময় নিয়েছিলেন। তো পরের দিন ওনাদের বাড়িতে এসেই হুজুর কিছু অদ্ভুত কথা বলতে থাকেন। হুজুর বলতে থাকেন যে আপনারা এই বাড়িতে এখনো কিভাবে আছেন, আপনারা তো সুস্থ আছেন, এটা কেউ বিশ্বাস করবে না। আসলে তো আপনারা সুস্থ নাই, যে কয়েকজন সুস্থ আছেন তারাও আরো ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যাবেন। কারণ অত্যন্ত শক্তিশালী জিনের বদনজর পড়েছে এই বাড়িতে। এই জিনগুলো খুবই খারাপ এবং ভয়ানক। এরা যেই বাড়ির দিকে নজর দেয় সেই বাড়িতে রোগ ব্যাধি অশান্তি লেগেই থাকে, কেউ সহজে সুস্থ হতে পারে না, বিপদ আপদ লেগেই থাকে। যারা এই জিনের সম্মুখীন হয় তাদের শারীরিক অসুস্থতা দেখা দেবেই। এদের এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কথা শুনে বাড়ির সবাই তো খুব বিচলিত হয়ে যায়। তারপর বাড়ির সব কথাও তো ওনাকে জানানো হয়েছে, কবে থেকে সমস্যা শুরু হয়েছে, কিভাবে হচ্ছে, আর এই বদজিনের হাত থেকে বাঁচার উপায়টা কি। তখন হুজুর সুমিকে ডাক দিতে বলেন। তো সুমি হুজুরের সামনে আসলে হুজুর তার ব্যাগ থেকে একটা কালো সুতা বের করে সুমির পা থেকে মাথা পর্যন্ত মাপ দিতে থাকেন। আশ্চর্যের বিষয়, যতবারই সুতা মাপ দেওয়া হয় ততবারই সুমির থেকে সুতাটি 3 ইঞ্চি খাটো দেখায়। তখন হুজুর ওনাদেরকে বলতে থাকেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, আপনার মেয়েকে এই জিনিসটা খুব ভালোভাবেই আসর করেছে। সমাধান করতে হলে এই মেয়ের উপর এই দুষ্টজিনকে হাজির করতে হবে রুকিয়ার মাধ্যমে। ওনারা সবাই সম্মতি দেন। এরপর একটা গোল বৃত্তের মধ্যে সুমিকে বসানো হয়, হুজুর রুকিয়া শুরু করেন। সুমির মাথার উপরে ডান হাত রেখে বিড়বিড় করে হুজুর রুকিয়ার দোয়াগুলো পড়তে থাকেন। কিছুক্ষণ পর আশ্চর্যজনকভাবে ওনারা দেখতে পান হঠাৎ করে নাকি সুমি নাকি নাকি সুরে কথা বলতে থাকে। পুরুষও না মেয়েও না, ভাঙা ভাঙা সুরে, আবার নাকি নাকি সুরে। তখন ওনারা বুঝতে পারেন যে ওই দুষ্টজিনটা হাজির হয়েছে। এসেই তো হুজুরকে বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকে আর বলতে থাকে, কিরে হুজুর আমাকে ডাকলি কেন, আমার কিছু করতে পারবি? হুজুর বলে, পারবো কি পারবো না ওটা পরে দেখা যাবে। তুই এই মেয়েটাকে আসর করছিস কেন, আর এই বাড়িতে এসে উৎপাত শুরু করছিস কেন? এরা তোর কি ক্ষতি করছে, আর তুই থাকিসই বা কোথায়, আর এখানে কিভাবে আসলি? প্রথমে তো বলতে চাচ্ছিল না জিনটা, পরে হুজুর বেতেল একটা লাঠি নিয়ে আসছিল সাথে করে। তখন একটা বিশেষ পদ্ধতিতে ওই জিনকে যখন আঘাত করা শুরু করে তখন মূলত ওই জিনটা বলতে থাকে। তখন ওই জিনটা বলতে থাকে যে রাস্তার পশ্চিম পাশে যে ভিটাটা রয়েছে ওইখানে একটা আম গাছ রয়েছে, তো ওই আম গাছে মূলত ওই জিনটা থাকতো। বজ্রপাতে আম গাছটি মারা যাওয়ার কারণে গাছটি কেটে ফেলা হয়েছে। ওই যে আমরা শুরুতে যে ভিটার কথা বলেছিলাম, গুজর ভিটা, মূলত ওই গুজর ভিটাতেই এই বামনটা থাকতো, এই বামন জিনটা। এখন তার নতুন করে থাকার জায়গা দরকার। আম গাছ থেকে এদের বাড়ি পার হয়ে বিলের ভিতরে যাচ্ছিল। মূলত এটাই
এদের যাতায়াতের রাস্তা। এখন এই জায়গাতে বাড়ি করছে। এখন জিন বলে যে ওরা এখানে কেন বাড়ি করলো, আমার যাতায়াতকে বাধাগ্রস্ত করলো। এখন বিলের তাল গাছে আমি থাকি, আগে তো আম গাছে থাকতাম, এখন বিলের তাল গাছে থাকি। আগে গুজর ভিটায় থাকতাম, এখন তাল গাছে আসছি আর কি। আর এই মেয়েটা এই রাস্তার উপরে এক বিকেলবেলা চুল ছাড়া অবস্থায় হাঁটাহাঁটি করছিল। সন্ধ্যার সময় আমি ওকে দেখছি, পরন্ত বিকেলে যখন সন্ধ্যা লাগে লাগে ভাব, তো তখন ওকে দেখে আমি আকর্ষিত হয়েছি, এই জন্য একে আমি আসর করছি। আর এই ধরনের সমস্যা যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, তখন কিন্তু আমরা এদেরকে ছেড়ে যাই না। তখন ওই হুজুর বলে, ঠিক আছে, তোর এই কথার জবাব আমি দিতেছি। তোর যাতায়াতের পথ, তুই কোন দিক দিয়ে যাবি না যাবি, তার জন্য এরা নিজেদের জায়গার উপর ঘর বাড়ি করতে পারবে না, তা তো হবে না। এই ধরনের কথা হুজুর বলছিলেন, কিন্তু বলতে বলতে হয় কি, ওই জিনটা নাকি সুমিকে ছেড়ে চলে যায়, সুমি অজ্ঞান হয়ে যায়। তখন হুজুর বলেন যে সবকিছু তো শুনলেন এই দুষ্টু জিনের কথা, এখন বাড়িটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই দুষ্টু জিনটাকে বন্দি করতে হবে। ও তো একা, সহজে ওকে বন্দি করে ফেলতে পারবো, চিন্তা করবেন না। তখন ওই হুজুর 21টা বোতল নিয়ে এসে দিতে বলেন। আরো কিছু সামগ্রীর কথা বলেছিলেন আর কি, তো সেগুলো আনা হয়। এরপর নাকি হুজুর ওই দুষ্টু জিনকে বন্দি করবেন আর বাড়ি বন্ধ করে দিবেন। তো এই সমস্ত কথার ভেতরেই সুমির জ্ঞান ফেরত আসে। সে তো আর কিছু বলতে পারে না কি হয়েছে। তো যাই হোক, ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই রাত্রে বাড়ির চারপাশ থেকে শুধু অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল। কখনো বিড়ালের কান্না, কখনো কুকুরের কান্না, এরকম শব্দ ওনারা শুনেছিলেন। তবে এই সমস্ত শব্দ ওনারা পাত্তা দেন নাই। পরের দিন সন্ধ্যায় অনেক কষ্টে হুজুর ওই জিনটাকে বন্দি করতে সক্ষম হন। তো যখন ওই জিনটাকে হুজুর বন্দি করেছিলেন, তখন নাকি বাড়ির চতুর্দিকে প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছিল, মানে ঝড়ের মতো অনুভূতি তাদের আসছিল। তারপর বাইরে গাছপালাগুলোও নড়ছিল, অথচ বাড়ির বাইরে ঝড় মানে যদি হয়, ডালপালা তো ভাঙবে, এরকম কোনো কিছু হয় নাই। তো হুজুর সুন্দর করে বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। 21টা বোতলের ভেতরে কাগজে আরবি লেখা ছিল। তো হুজুর এরপরে নামমাত্র একটা হাদিয়া নিয়ে চলে যান। ওনারা প্রশ্ন করেছিলেন, এই যে জিনটাকে বন্দি করলেন বোতলের মধ্যে, এটাকে নিয়ে কি করবেন? তখন হুজুর মুচকি হেসে দিয়ে বলেছিলেন, মাদ্রাসায় নিয়ে গিয়ে আমি এটার একটা ব্যবস্থা করব, তবে ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই, আল্লাহর রহমতে সমস্যা ঠিক হয়ে গেছে। তো এরপর থেকে এখন পর্যন্ত ঠিকঠাক চলছে। 2024 সালের শেষ দিকের ঘটনা, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাকই আছে। তো এটাই জানিয়েছেন আমাদেরকে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন, মিকাইল আহমেদ ভাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদেরকে এই এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের কাছ থেকে আরো ঘটনা পাবো বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, অনুরোধ করব আপনারা ইউটিউব থেকে আমাদের ঘটনাগুলো শোনার চেষ্টা করবেন, ইউটিউব থেকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন। ফেক ওয়েবসাইট থেকে আমাদের এপিসোডগুলো ডাউনলোড করবেন না, কারণ এগুলো যারা করছেন তারা কিন্তু চৌর্যবৃত্তি করছেন। আর আমাদের কন্টেন্টগুলো যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, আপনারা আমাদেরকে অবগত করছেন বিভিন্ন চ্যানেলের লিংক দিয়ে। আমরা এগুলো নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। আর এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এদেরকে তো আসলে যত কথাই বলা হোক থামিয়ে রাখা যাবে না। এটা চলমান প্রক্রিয়া। আপনার প্রতিনিয়ত এই লিঙ্কগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো চালাতে পারছি। আর যারা এই কাজগুলো করেন তারাও কিন্তু আমাদের এই ঘটনাগুলো শোনেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে যখন আমরা কোনো পদক্ষেপ নেই, আমাদেরকে ইমেল করে যে ভুল করে ফেলেছি, আর হবে না। যারা একটা কন্টেন্ট আপলোড করে তারা কিন্তু জেনে বুঝেই করে যে এটাতে স্ট্রাইক আসতে পারে। এটা কোনো ভুল না, এটা একটা বড় অপরাধ। সুতরাং আমরা আমাদের পদক্ষেপগুলো কিন্তু নেবই। শুধু আমরা না, যারাই এই কাজটা করে, বিশেষ করে যারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, তাদের যেই কন্টেন্টগুলো এটা প্রোটেক্ট করার জন্য কখনোই এই ধরনের ইমেইলে
তারা তাদের পদক্ষেপ থেকে সরে আসে না, আমরাও এটা আসি না। আমরা এই জায়গাতে খুবই স্ট্রিক্ট এবং আমরা এভাবেই থাকবো ইনশাল্লাহ। ডিয়ার লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসে শনিবার, শনি রাতে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।